ঠিক আছে, আমাদের আজকে টপিকটা দেখেন, ওয়েব পেজে লিস্ট যুক্ত করা। ওকে, ওয়েব পেজে কি যুক্ত করা? লিস্ট যুক্ত করা। লিস্ট চিনেন আপনারা? লিস্ট কি আপনারা চিনেন নাকি চিনেন না? এক্সাম কালকে নিব। লিস্ট চিনেন? লিস্ট এই যে এভাবে যে আপনারা লিস্ট লেখেন, 1 নাম্বার আলু লাগবে টিক চিহ্ন দিয়ে, এরপর এমনি করে লেখেন যে আপনার ভাত লাগবে, তারপর ডাল লাগবে, এভাবে লেখেন না আপনারা? বা ইন সাম কেসেস 1 আলু, তারপর দিয়ে হচ্ছে 2 দিয়ে আপনি লেখেন যে ডাল, তারপর 3 দিয়ে আপনি লেখেন রসুন। এভাবে লেখেন না আপনারা? লিস্ট করেন না? এই লিস্ট করেন কিনা আমাকে বলেন। বা এরকম গোল 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 করে ডিস্ক করে আপনি লেখেন না আলু আলু, তারপর যেটা হচ্ছে এমনি করে লিস্ট করে এমনি করে গোল করে একটা ডিস্ক এঁকে আপনি লেখেন না ডাল। অবভিয়াসলি এগুলি আপনারা লেখেন, এভাবে আপনারা লিস্ট করেন। বা আপনারা রোমান সংখ্যার মধ্যে এই যে রোমান আই এর মধ্যে আলু, তারপর হচ্ছে রোমান ডাবল আই এর মধ্যে আপনারা লেখেন না যে হচ্ছে ডাল? লেখেন, অবভিয়াসলি লেখেন, আপনারা এই কাজগুলো লেখেন। বা আপনি এ দিয়ে এভাবে লেখেন না আলু, তারপর বি দিয়ে আপনি লেখেন না রসুন? অবভিয়াসলি আপনি এভাবে লিস্ট করেন না? অবভিয়াসলি আমরা এভাবে লিস্ট করি। সো একটা ওয়েব পেজের মধ্যে কিভাবে একটা লিস্ট যুক্ত করতে হয়, এরকম লিস্টগুলিকে যুক্ত করতে হয়, আজকে আমরা তাই শিখবো। ওকে, আজকে আমরা কি শিখবো? তাই শিখবো একটা ওয়েব পেজের মধ্যে কিভাবে লিস্ট যুক্ত করতে হয়। ঠিক আছে, এটাই আমরা শিখবো। ওকে, আলু ভাত ডাল। ঠিক আছে, এই যে আলু ভাত ডাল, আলু ভাত ডাল, দেখেন এগুলো আপনি টিক দিয়ে টিক দিয়ে টিক দিয়ে লিস্টের মতো করলেন, এটাও কাইন্ডা লিস্ট। আবার দেখেন আপনি 1 2 3 দিয়ে লিখেছেন, এটাও ওয়ান কাইন্ডা লিস্ট। আবার আপনি যেটা হচ্ছে রোমান আই রোমান 2, দ্যাট মিনস রোমান 1 রোমান 2 রোমান ভাষার সংখ্যা পদ্ধতিতে আপনি লিখলেন, এটাও লিস্ট। এ বি, এটাও লিস্ট। আপনি যেটা হচ্ছে ডিস্ক ডিস্ক করে লিখলেন, এটাও এক প্রকার লিস্ট। বা হতে পারে আপনি আলটিমেটলি এরকম এরকম এটার কি বলে বলেন তো? স্কোয়ার শেপ। এই স্কোয়ার শেপের মধ্যে আপনি লিখলেন যে আলু, তারপর দিয়ে লিখলেন ডিম, এটাও এক প্রকার লিস্ট। এগুলো প্রত্যেকটা এক একটা কি বলেন তো? লিস্ট, বা এক একটা লিস্ট তৈরি করা হয়েছে আমাদের। ওকে, এখন মজার বিষয় যেটা হচ্ছে, এখানে যেগুলি সিরিয়াল আছে এদেরকে আমরা বলে থাকি অর্ডার লিস্ট। অর্ডার মানে হচ্ছে ক্রম। অর্ডার শব্দের অর্থ কি বলেন তো? ক্রম। সো লিস্টের মধ্যে আমাদের 2 টাইপের লিস্ট আছে। একটাকে আমরা ডাকি হচ্ছে অর্ডার লিস্ট, অর্ডার লিস্ট। আরেকটাকে আমরা ডাকি হচ্ছে আনঅর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট। ওকে, দেখেন একটা জিনিস, সো একটা জিনিস মাথায় রাখেন, অর্ডার লিস্টের অর্ডার শব্দের অর্থ কি বলেন তো? ক্রম, অর্থাৎ তার সিরিয়াল থাকবে, ক্রম। ওকে, ক্রম, আমি ক্রম বানানটা ভুল লিখি নাই মেবি, ক্রম। সো অর্ডার শব্দের অর্থ কি বলেন তো? ক্রম। অর্ডার শব্দের অর্থ হচ্ছে ক্রম। তাহলে বলেন তো এদিকে এখানে কার কার ক্রম আছে? এখানে কি এর ক্রম আছে? এখানে কি এই সিরিয়াল আছে? না, এদিকে তো টিক টিক টিক, কিন্তু এখানে দেখেন ওর কিন্তু একটা ক্রম আছে, 1 2 3। ঠিক আছে, একটা অর্ডার আছে 1 2 3। কিন্তু এই যে দেখেন, এই যে গোল গোল দুইটা ডিস্ক লিখলাম, ডিস্কগুলি কি এখানে কি কোনো ক্রম আছে, নাম্বার আছে, সিরিয়াল আছে? নাই। দ্যাট মিনস এটা আমাদের ক্রম লিস্ট না, বা অর্ডার লিস্ট না, এটা আমাদের আনঅর্ডার লিস্ট। তারপর দেখেন স্কোয়ার স্কোয়ার দিয়ে যে আলু ডিম লিখলাম, এখানে কি কোনো নাম্বার আছে বা কোনো সিরিয়াল নাম্বার রিলেটেড কোনো সিরিয়াল আছে? নাই। দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের অক্রম লিস্ট বা আনঅর্ডার লিস্ট। কিন্তু এখানে দেখেন রোমান আই রোমান 2, এগুলি কিন্তু এই 1 2 ইন্ডিকেট করতেছে। তাহলে এগুলি কি এগুলির মধ্যে সিরিয়াল আছে বা ক্রম আছে? যেগুলি সিরিয়াল এবং ক্রম আছে এগুলো হচ্ছে আমাদের অর্ডার লিস্ট। এ বি সি ডি এভাবে করে একটা লিস্ট তৈরি করলেন, এটারও একটা সিরিয়াল আছে, এ বি সি ডি করে নিচের দিকে যাবে। ঠিক আছে, সো এটা আমাদের কি বলেন তো? ওইটা আমাদের অর্ডার লিস্ট হবে। সো অর্ডার লিস্টে কি থাকবে বলেন তো? একটা নাম্বার টাইপের একটা সিরিয়াল থাকবে। আনঅর্ডার লিস্টে কোনো নাম্বার টাইপের সিরিয়াল থাকবে না, সবগুলো সেম শেপ দিয়ে যেটা হচ্ছে কি লিখবেন, একটা লিস্ট তৈরি করতে হবে। আনঅর্ডার লিস্টে কোনো প্রকার ক্রম বা যেটা হচ্ছে নাম্বার টাইপের কিছু থাকবে না, জাস্ট সেম টাইপের একটা শেপ দিয়ে যেটা হচ্ছে আপনি একটা লিস্ট তৈরি করবেন, সেটা হচ্ছে আমাদের আনঅর্ডার লিস্ট। আর অর্ডার লিস্টে কি থাকবে বলেন তো? এরকম সিরিয়াল থাকবে 1 2 3 I2, তারপর দিয়ে যেটা হচ্ছে ABC এরকম করে থাকবে। ওকে, ওকে ডান। সো আমি এগুলো একটু রিমুভ করি। আরেকটা আছে ডেসক্রিপশন লিস্টিং, ওইটা আমি আপনাদেরকে দেখাবো না প্রি কোর্সে, ওইটা আপনারা বইয়ের থেকে দেখলেও পেরে যাবেন, খুবই ইজি। সো অর্ডার লিস্টের মধ্যে আমরা বুঝলাম যে আমাদের হয়তোবা এমনও থাকতে পারে কিছু জিনিস, এই যে 1 বা এভাবে দিতে পারে, সামথিং লাইক দিস, 1 2 3 এভাবে একটা লিস্ট হতে পারে, হতেই পারে অর্ডার লিস্ট ক্রম থাকবে বা সিরিয়াল থাকবে। বা এভাবেও হতে পারে যে I
তারপর হচ্ছে 3টা আই 1 2 3 ইন্ডিকেট করছে, বা এমনও হতে পারে স্মল এ স্মল বি স্মল সি এভাবে একটা ক্রম ইন্ডিকেট করছে, বা হতে পারে এ বি সি, এ ক্যাপিটাল বি ক্যাপিটাল সি, এভাবে আপনিও যেটা হচ্ছে একটা লিস্ট তৈরি করতে পারেন। ওকে, ওকে, বুঝতে পারলাম। অর্ডার লিস্টের যে ট্যাগটা আছে ওটা দেখতে কেমন জানেন? ওইটা দেখতে খুবই ইজি। এই যে ও এল দিয়ে বুঝায় অর্ডার লিস্ট, ঠিক আছে? অর্ডার লিস্ট ওপেন করবেন, ভিতরে লিস্টের কাজ টাজ করে অর্ডার লিস্ট ক্লোজ করে দিবেন। এটাই হচ্ছে আপনার অর্ডার লিস্টের ট্যাগ। ওকে, অর্ডার লিস্টের ট্যাগ, অর্ডার লিস্টের ট্যাগ চিটাং বোর্ডে আসছে 2024 সালে অর্ডার লিস্টের ট্যাগটা। ওকে, অর্ডার লিস্ট ওপেন, অর্ডার লিস্ট ক্লোজ, ঠিক আছে? অর্ডার লিস্ট ওপেন, অর্ডার লিস্ট ক্লোজ। ওকে, সো এটা হচ্ছে আমাদের অর্ডার লিস্টের ট্যাগ, ঠিক আছে? অর্ডার লিস্ট ওপেন করবেন, করে আপনি আপনার লিস্ট তৈরি করবেন ইচ্ছা মতো, এরপর ক্লোজ করে দিবেন। আনঅর্ডার লিস্টের মধ্যে আপনার অনেকগুলো শেপই হতে পারে। যদি দেখেন যে এরকম করে গোল আছে ভিতরটা ফাঁকা, তাহলে বুঝবেন যে এটা হচ্ছে আমাদের সার্কেল। এটা কি সার্কেল টাইপের ডাটা, সার্কেল টাইপের ডাটা। আর যদি দেখেন আপনি যেটা হচ্ছে একটা সার্কেল আছে কিন্তু সার্কেলের ভিতরটা পুরা নিরেট ভরপুর করে দেয়া আছে বা পুরা কালো করে দেয়া আছে, দেন বুঝবেন এটাকে সার্কেল ডাকা যাবে না। যখন একটা সার্কেলের ভিতরে এরকম কালো করে দেয়া থাকবে তখন এটাকে আমরা ডাকবো হচ্ছে ডিস্ক। কি ডাকবো? ডিস্ক, ডিআইএসসি। কি ডাকবো? ডিস্ক, ডিআইএসসি। ওকে, বা আমাদের আনঅর্ডার লিস্টের মধ্যে এমনও থাকতে পারে যে একটা স্কোয়ার দিয়ে আপনি একটা লিস্ট তৈরি করে যাচ্ছেন, আপনি একটা স্কোয়ার দিয়ে একটা লিস্ট তৈরি করে যাচ্ছেন, সেটাও আমাদের আনঅর্ডার লিস্টের মধ্যে পড়ে। সেটাও আমাদের কি পড়ে? আনঅর্ডার লিস্টের মধ্যে পড়ে। ওকে, আনঅর্ডার লিস্টের মধ্যে পড়ে। সো এই দিস ইজ স্কোয়ার, দিস ইজ হোয়াট? স্কোয়ার। ওকে, ডান। বুঝতে পেরেছেন জিনিসটা? আনঅর্ডার লিস্টের মধ্যে আমাদের কি কি আছে? সার্কেল আছে, ডিস্ক আছে, স্কোয়ার আছে। আনঅর্ডার লিস্টের ট্যাগটা কেমন আপনারা জানেন? আনঅর্ডার লিস্টের ট্যাগটা হচ্ছে এই যে আনঅর্ডার লিস্ট ট্যাগ ওপেন, ইউএল ট্যাগ ওপেন, এবং যেটা হচ্ছে ডট 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 ডট, তারপর কি হবে বলেন তো? আনঅর্ডার লিস্ট ট্যাগটা ক্লোজ। ওকে, দ্যাটস ইট, দিস ইজ দ্য আনঅর্ডার লিস্ট ট্যাগ। বুঝতে পেরেছেন? আনঅর্ডার লিস্টের ট্যাগটা কি হবে? ইউএল, ইউএল দিয়ে বুঝায় আনঅর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট। ওকে, আনঅর্ডার লিস্ট। এখন পরীক্ষার প্রশ্নটা কিভাবে আসবে আমি আপনাকে বলে দিই। পরীক্ষার প্রশ্নটা আসতে পারে আপনার এইভাবে। ধরে নেন যে আপনাকে দিল 1 2 3 দিয়ে আপনাকে বলতেই পারে যে সামথিং লাইক দিস, লামিয়া, দেন হচ্ছে তারা, দেন হচ্ছে সাকিব। ওকে, এরকম একটা লিস্ট তৈরি করতে পারে, ঠিক আছে? এরকম এটার লিস্টটা যে আছে এটা কি 1 2 3 দিয়ে লেখা, ঠিক না? দ্যাট মিনস এটা কি বলেন তো? এটা একটা অর্ডার লিস্ট। সো এটা একটা অর্ডার লিস্ট। আচ্ছা, আমরা একটা আলাদা পেজ নেই, ঠিক আছে? আলাদা পেজ নিলে এগুলোকে ডিসক্রাইব করতে আস না অনেক বেশি মজা পাওয়া যাবে। লেটস এখানে এখানে আমরা কাজটা করি সামথিং লাইক দিস। আমরা এখানে ধরে নেন যে 1 দিয়ে যেটা হচ্ছে লিখলাম লামিয়া, 2 দিয়ে লিখলাম আমি তারা, 3 দিয়ে আমি লিখলাম যেটা হচ্ছে কি বলেন তো? সাকিব। এরকম একটা লিস্ট তৈরি করে দিয়ে আপনার এক্সামে দিয়ে দিতে পারে, দিয়ে বলতে পারে যে এটার এইচটিএমএল কোড লিখতে কিভাবে লিখবেন বলেন তো? কিভাবে লিখবেন? কিভাবে লিখবেন? অবভিয়াসলি আমাদের যেহেতু একটা লিস্ট, এই লিস্টটা অবভিয়াসলি বডি পার্টে থাকবে। সো এটার জন্য আপনাকে এইচটিএমএল ওপেন করতে হবে, নরমাল বিষয়। এইচটিএমএল ভিতর হেড টাইটেল রাখেন না রাখেন ম্যাটার করে না, ঠিক আছে? আপনি ডিরেক্ট বডি থেকে স্টার্ট করে দেন। বডি থেকে বলেন তো এদের কি অর্ডার আছে বা এদের কি ক্রম আছে কিনা বলেন? 1 2 3 যে লিখেছে এদের কি ক্রম আছে নাকি নাই? অবভিয়াসলি এগুলোর একটা ক্রম আছে। এগুলো ক্রম লিস্ট বা যেটা হচ্ছে অর্ডার লিস্ট 1 2 3 4 5 6 করে এরকম যেগুলো থাকবে ABCDEFGH যেগুলো থাকবে বা যেগুলো সিরিয়াল থাকবে এগুলো হচ্ছে আমাদের অর্ডার লিস্ট। সো এটা আমাদের অর্ডার লিস্ট, যার ফলে অর্ডার লিস্ট নিয়ে কাজ করার জন্য আমাদেরকে লিখতে হবে OL, মানে অর্ডার লিস্ট। এরপর এখানে আপনাকে টাইপ লিখে দিতে হবে, টাইপ লিখে দিতে হবে, টাইপ, টাইপ ইজ ইকুয়াল টু ডাবল কোটেশনের মধ্যে আপনি টাইপ লিখে দিবেন। ওকে, টাইপ লিখে দিবেন। এখানে যদি এ বি সি ডি দিয়ে স্টার্ট হয় তাহলে আপনি লিখবেন টাইপ ইজ ইকুয়াল টু এ। এখানে যদি রোমান আই রোমান 2 দিয়ে স্টার্ট হয় তাহলে আপনি এখানে টাইপ ইজ ইকুয়াল টু লিখে দিবেন রোমান আই। এখানে যদি স্মল হাতে এবিসি দিয়ে স্টার্ট হয় আপনি টাইপ লিখে দিবেন স্মল এ। কিন্তু এখানে স্টার্ট হয়েছে কি থেকে? 1 থেকে স্টার্ট হয়েছে, যার কারণে টাইপ ইজ ইকুয়াল টু আপনি দিবেন এখানে 1, ঠিক আছে? কি দিবেন? 1, দ্যাটস ইট। ওকে, ওকে, ডান।
ওয়েল টাইপ ইজ ইকুয়াল টু 1, তাহলে আমাদের এটা কি 1 2 3 4 করে আমাদের একটা লিস্ট তৈরি করবে। কি করবে? 1 2 3 4 করে একটা লিস্ট তৈরি করবে। ওকে, অর্ডার লিস্ট টাইপ ওপেন করলেন, আপনি অর্ডার লিস্ট ওপেন করলেন। ওকে, লিস্ট ট্যাগ এবার দিবেন। লিস্ট ট্যাগ দিয়ে আপনি যেটা লিখবেন ওইটাই 1 দিয়ে আসবে। সেকেন্ড লিস্ট ট্যাগ দিয়ে আপনি যেটা লিখবেন ওইটা 2 দিয়ে আসবে। থার্ড লিস্ট ট্যাগ দিয়ে আপনি যেটা লিখবেন ওটা 3 দিয়ে আসবে। সো লিস্ট ট্যাগ ওপেন করে আমি লামিয়া লিখবো। ওকে, কি লিখবো? লামিয়া লিখবো। এন্ড লিস্ট ট্যাগ ক্লোজ করব। ওকে, লিস্ট ট্যাগ ক্লোজ করব। এটার ফলে কি হবে জানেন? এটার ফলে আমাদের 1 দিয়ে লামিয়া আসবে। ওকে, ফার্স্ট লিস্ট ট্যাগের কারণে আমাদের 1 দিয়ে লামিয়া আসবে। সেকেন্ড লিস্ট ট্যাগ ওপেন করে আমি তারা লিখবো। এটার ফলে আমাদের 2 দিয়ে কি আসবে বলেন তো? তারা লেখা আসবে। আমি থার্ড লিস্ট ট্যাগ ওপেন করে সাকিব লিখবো। এটার ফলে আমাদের 3 দিয়ে সাকিব লেখাটা আসবে। প্রতিবার আমাদের লিস্ট ট্যাগ ওপেন করলে কি হবে বলেন তো? আমাদের যেটা হচ্ছে এরকম সিরিয়ালগুলি আস্তে আস্তে করে বৃদ্ধি পেতে থাকবে এবং একজনের নাম আসবে। তো দেখেন, ওয়েল টাইপ ইজ ইকুয়াল টু 1 দেওয়ার কারণে আমাদের এটা কি বলেন তো? 1 2 3 4 এভাবে লিস্টটা তৈরি হবে। ওকে, এবার লিস্ট ট্যাগ ওপেন করে লামিয়া লেখার ফলে এখানে ফার্স্ট লিস্ট ট্যাগের কারণে এখানে 1 দিয়ে লামিয়া আসবে। সেকেন্ড লিস্ট ট্যাগের কারণে এখানে 2 দিয়ে তারা আসবে। থার্ড লিস্ট ট্যাগের কারণে এখানে 3 দিয়ে সাকিব আসবে। ওকে, হেড দিলে দিবেন, না দিলে নাই। এখানে হেড পার্টটা নাই, যার ফলে হেড টাইটেল দেই নাই। নীরা, বুঝতে পেরেছেন? ওকে, দ্যাটস ইট। এই লিস্টে সাকিব পর্যন্তই আছে। তাহলে আমাদের এই লিস্টে সাকিবের পড়ার কিছু আছে? নাই। দ্যাট মিন্স আমাদের অর্ডার লিস্টের কাজ শেষ। আমাদের কিসের কাজ শেষ বলেন তো? আমাদের অর্ডার লিস্টের কাজ শেষ। সো দ্যাটস ওয়াই আমরা অর্ডার লিস্ট ট্যাগটাকে ক্লোজ করে দিলাম। ওকে, দ্যাটস ইট। এরপর আমাদের বডিরও কাজ শেষ, আমরা বডিটাকে ক্লোজ করে দিলাম। বডিটাকে ক্লোজ করে দিলাম। ওকে, ডান। এরপর আসেন, আমাদের যেটা হচ্ছে HTML ছিল, HTML টাকে আলটিমেটলি ক্লোজ করে দিচ্ছি। HTML টাকেও ক্লোজ করে দিলাম। ওকে, দ্যাটস ইট। বুঝতে পেরেছেন জিনিসটা? এবার আসেন, ধরে নেন যে আমাদের সিরিয়ালটা স্টার্ট হইলো 5-8 থেকে। ওকে, 5-8 থেকে। ওকে, 5 দিয়ে আমি এখানে লিখলাম ফাতেমা। 6 দিয়ে আমি লিখলাম হচ্ছে জান্নাতুল। 7 দিয়ে আমি লিখলাম জিসা। ওকে, সামথিং লাইক দিস। এখন আপনি বলতে পারেন যে ভাইয়া এটা কিভাবে হবে? 5 6 7 থেকে যে হইলো এটা কিভাবে করব? ভাই কিচ্ছুই না, জাস্ট আপনি HTML ওপেন করবেন। আপনি হেড পার্ট, যেহেতু এখানে হেড বডি মানে হেড এবং টাইটেল নাই, সো আমি এই জন্য হেড টাইটেল লিখছি না, ডিরেক্ট বডি পার্ট থেকে স্টার্ট করে দিচ্ছি। সো ডিরেক্ট বডি পার্ট থেকে স্টার্ট করলাম। এটা একটা অর্ডার লিস্ট বা এটা একটা ক্রমও আছে। সো আপনি ওয়েল টাইপ লিখবেন। টাইপটা কি হবে বলেন তো? এটা কি 1 2 3 4 5 6 না? সো ওয়েল টাইপ ইজ ইকুয়াল টু আপনি ডাবল কোটেশনের মধ্যে 1 দিবেন, যেহেতু 1 2 3 4 5 6 থেকে আমাদের এটা স্টার্ট হয়েছে, 5 6 থেকে। সো আমাদের যেটা হচ্ছে ওয়েল টাইপ ইজ ইকুয়াল টু 1 লিখবেন। এবং এটা স্টার্ট হয়েছে কত থেকে বলেন তো? এটা স্টার্ট হয়েছে কত থেকে? এটা স্টার্ট হয়েছে কত থেকে? 5 এর থেকে। 5 এর থেকে স্টার্ট হয়েছে। সো আপনাকে এখানে লিখতে হবে স্টার্ট ইজ ইকুয়াল টু হোয়াট? স্টার্ট ইজ ইকুয়াল টু ডাবল কোটেশনের মধ্যে আপনি বলবেন 5। স্টার্ট ইজ ইকুয়াল টু ডাবল কোটেশনের মধ্যে আলটিমেটলি 5 লিখবেন। না নিরা, প্রবলেম নাই, ঠিক আছে। সো স্টার্ট ইজ ইকুয়াল টু 5 এর থেকে লিখলে কি হবে? আপনার এই চার্টটা বা যেটা হচ্ছে লিস্টটা 5 এর থেকে স্টার্ট হবে। ওকে, আপনি লিস্ট ট্যাগ ইউজ করলে 5 দিয়ে ফাতেমা আসবে। সেকেন্ড লিস্ট ট্যাগটা ইউজ করলে আপনি 6 দিয়ে জান্নাতুল আসবে। থার্ড লিস্ট ট্যাগটা ইউজ করলে আপনি যেটা হচ্ছে 7 দিয়ে জিসা আসবে। ওকে, সো দেখেন স্টার্ট 5 থেকে স্টার্ট হবে। লিস্ট ট্যাগ ওপেন করলাম, করে ফাতেমা লিখলাম, ফাতেমা। ওকে, এটার ফলে কি হবে বলেন তো? আমাদের যেটা হচ্ছে 5 দিয়ে ফাতেমা আসবে, লিস্ট ট্যাগটা ক্লোজ। আবার লিস্ট ট্যাগ ওপেন করলাম, এখন আমাদের 6 দিয়ে জান্নাতুল আসবে। ওকে, দেন আমরা লিস্ট ট্যাগটাকে ক্লোজ করলাম। ওকে, এরপরে কি আছে? জিসা আছে। লিস্ট ট্যাগ ওপেন করলাম, জিসা লিখলাম এবং লিস্ট ট্যাগটাকে ক্লোজ করে দিলাম। ওকে, 7 দিয়ে জিসা আসবে। ওকে, আমাদের অর্ডার লিস্টে কাজ শেষ। আমরা অর্ডার লিস্টটাকে ক্লোজ করে দেই। এন্ড যেটা হচ্ছে বডিটাকেও ক্লোজ করে দিবেন। এন্ড দেন যেটা হচ্ছে আপনি HTML টাকেও ক্লোজ করে দেন। ওকে, দ্যাটস ইট। বুঝতে পেরেছেন? এবার আসেন আমরা আরেকটা সলভ করি। ধরে নেন যে আপনাকে সি থেকে দিল, সি তে দিয়ে দিল নীরা, ডি তে দিল আপনার মোমেনা। আমার ক্লাসে কি ছেলে নাই? ইতে আপনাকে দিয়ে দিল লেটস মিরাজুল। ওকে, ওকে, এইভাবে একটা প্রশ্ন দিল, তখন আপনি কিভাবে সলভ করবেন বলেন?
এটা স্টিল অর্ডার লিস্ট, কারণ এটা ক্রম আছে, এ বি সি ডি ই এফ করে এরকম একটা ক্রম আছে। তো তার জন্য আপনাকে এইচটিএমএল নিতে হবে, নর্মাল বিষয়। হেড লেখেন না লেখেন কোনো অসুবিধা নেই, ডিরেক্ট বডি পার্ট থেকে রেখে দিলাম আমি, যেহেতু এটা একটা অর্ডার লিস্ট। সো ওয়েল টাইপ লিখতে হবে আপনার। বলেন তো টাইপটা কিসের থেকে হবে, বলেন তো কোথা থেকে স্টার্ট হবে টাইপটা? টাইপটা কোথা থেকে স্টার্ট হবে, কিসের থেকে আমরা লেখা স্টার্ট করেছি? ক্যাপিটাল লেটারে এ বি সি ডি। সো আমাদের টাইপ ইজ ইকুয়াল টু আপনি ক্যাপিটাল এ হবে, যেহেতু এখানে ক্যাপিটাল লেটার, সো আপনাকে টাইপ ইজ ইকুয়াল টু এ দিতে হবে। তাহলে আমাদের এবিসিডি এ থেকে স্টার্ট হওয়ার কথা, বাট এই জিনিসটা এ থেকে স্টার্ট হয় নাই, এই জিনিসটা স্টার্ট হয়েছে কিসের থেকে? সি এর থেকে। সি কত নাম্বার লেটার বলেন তো? সি কত নাম্বার লেটার? এ হচ্ছে 1, বি হচ্ছে 2, সি হচ্ছে 3। সো আপনাকে বলতে হবে স্টার্ট 3, স্টার্ট 3। ওকে, অনেকে এখানে ভুল করে, অনেকে স্টার্ট সি দিয়ে আসে, বাট এটা কি হবে বলেন তো? স্টার্ট 3। ওয়েল টাইপ ইজ ইকুয়াল টু আপনি এ দিবেন, ওয়েল টাইপ ইজ ইকুয়াল টু ডাবল কোটেশনের মধ্যে আপনি এ দিবেন, বাট এটা স্টার্ট কোথা থেকে হবে বলেন তো? স্টার্ট সি এর থেকে না, স্টার্ট দিবেন আপনি 3 এর থেকে। ওকে, 3 নাম্বার লেটার, 3 নাম্বার লেটার কে আছে আমাদের? 3 নাম্বার লেটারটা আছে আমাদের সি। এ হচ্ছে 1, বি হচ্ছে 2, সি হচ্ছে 3। ওকে, স্টার্ট ফ্রম সি বা 3 আর কি, 3 আর কি। ওকে, 3 মানে হচ্ছে আপনার সি। লিস্ট ট্যাগ ওপেন করে নিরা লিখলাম। এটার ফলে আমাদের যেটা হচ্ছে এবিসি এর 3 নাম্বার, এবিসিডি এর যে 3 নাম্বার লেটারটা আছে সি, সি দিয়ে নিরা লেখা আসবে। ওকে, লিস্ট ট্যাগ ক্লোজ। প্রথমে সি দিয়ে আমাদের নিরা লেখা আসলো, সেকেন্ড টাইম আমি ওপেন করলাম, তাহলে আমাদের ডি দিয়ে আসবে। ডি দিয়ে আমাদের কি লিখতে হবে? মোমেনা, এবং লিস্ট ট্যাগটাকে ক্লোজ করে দিলাম, লিস্ট ট্যাগ ক্লোজ করবে। ওকে, এরপর আমাদের কি হবে? ই দিয়ে, ডি এর পর ই দিয়ে আমাদের কি আসবে? মিরাজুল। ওকে, দেন আমরা লিস্ট ট্যাগটাকে ক্লোজ করে দিচ্ছি। ওকে, আমাদের লিস্ট ট্যাগের কাজ শেষ, আমরা সিডিই পর্যন্ত গেলাম, যাওয়ার পর আমাদের অর্ডার লিস্টের পুরো কাজ শেষ। সো আমরা ওয়েল ক্লোজ করলাম, এন্ড দেন আমরা বডিটাকে ক্লোজ করে দিলাম, এবং যেটা হচ্ছে এইচটিএমএলটাকে ক্লোজ করে দিলাম। দ্যাটস ইট। এটাই তো। মুনিয়া রহমান, শুরু করেন। মানে শুরু তো করেই দিয়েছি ভাই, 22 মিনিট চলেও গিয়েছে। দেখেন তো বুঝেন কিনা। সো এই জায়গাটার মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্ট মিস্টেক করে আসে। গতবারের আগের বার যেটা হচ্ছে পরীক্ষা দিয়ে আসছে, কিন্তু সবাই সিডি থেকে স্টার্ট হয়েছিল, সি দিয়ে যেটা হচ্ছে কপি, তারপর যেটা হচ্ছে আদার্স সবকিছু ছিল, লেখা ছিল, বাট তবুও তারা যেটা হচ্ছে কি করেছে? স্টার্ট সি দিয়েছে, যার কারণে মার্কটা কেটে যাবে। স্যার এখানে এ স্টার্ট, সি হয় না কেন? স্যার এখানে এ, ভাইয়া ওয়েল টাইপ ইজিক্যাল টু 1 হবে নাকি 5 হবে একটু বলতেন? আচ্ছা আমি একটা কথা বলি, এখানে আপনি যদি 100 লেখেন, টাইপ 100 লেখেন, টাইপ ইজিক্যাল টু যদি আপনি 5ও লেখেন, 10ও লেখেন, তবুও কোনো লাভ নাই। এখানে আপনার যেটা হবে, আপনার জিনিসটা 1 থেকে স্টার্টই হবে। স্টার্ট হবে কত থেকে? 1 থেকে। সে নাম্বার পাচ্ছে 1 2 3 4 5 6, যে কোনো একটা নাম্বার পেলে সে বুঝবে যে ওকে 1 2 3 4 এর নাম্বারগুলো, সো সে 1 থেকে স্টার্ট হবে। কিন্তু আপনি যদি স্টার্ট ইজ ইকুয়াল টু দিয়ে 5 লিখে দেন, এটা মেনশন করেন, তাহলে 5 এর থেকে স্টার্ট হবে। ওকে, আপনি এখানে এবিসিডি ই এফ জি এস যা ইচ্ছা মারেন না কেন, সেই স্টার্ট কিন্তু হবে কোন থেকে? এবিসিডি থেকে স্টার্ট হবে, এ থেকে স্টার্ট হবে। ওকে, কিন্তু আপনি যদি স্টার্ট ইজ ইকুয়াল টু 3 দিয়ে দেন, ঠিক আছে, ডাবল কোটেশনের মধ্যে, তাহলে আপনার ঠিক 3 নাম্বার যে লেটার আছে সি, সি এর থেকে স্টার্ট হবে। ওকে, সি এর থেকে স্টার্ট হবে। বুঝতে পেরেছেন জিনিসটা? সো আমি কি বলেছি, আপনি টাইপ ইজ ইকুয়াল এখানে যদি 100 দিয়ে দেন, 150 দিয়ে দেন, 1000 দিয়ে দেন, তবুও লাভ নেই। আপনার যেটা হচ্ছে সে বুঝবে যে এটা একটা নাম্বার, যেটা কিনা 1 2 3 4 ইউজ হচ্ছে, সো সে 1 এর থেকে স্টার্ট করবে। কিন্তু আপনি যদি স্টার্ট 5 দেন, স্টার্ট ইজ ইকুয়াল 5 দেন, তাহলে সে 5 এর থেকে স্টার্ট করবে। ওকে, আপনি টাইপ ইজ ইকুয়াল টু এবিসিডি এফ জি এইচ যা ইচ্ছা দেন, এইচ দিলে আপনার এ এর থেকে স্টার্ট হবে, কিন্তু আপনি স্টার্ট ইজ ইকুয়াল টু যদি আপনি 3 দিয়ে দেন, তাহলে যেটা হচ্ছে সে সি এর থেকে স্টার্ট হবে। স্টার্ট ইজ ইকুয়াল টু যদি আপনি 5 দেন, তাহলে আপনার ই এর থেকে স্টার্ট হবে। ওকে, বুঝতে পেরেছেন জিনিসটা? সো এই ছিল আমাদের অর্ডার লিস্টের কাজ মোটামুটি। এটা দিয়ে মোটামুটি আপনি সৃজনশীল একটা দুইটা ধরতে পারবেন মেবি। সেই পর্যন্ত বুঝতে পেরেছেন? অর্ডার লিস্ট আমি দেখিয়েছি, এবার আনঅর্ডার লিস্ট দেখাবো আমি। ওকে, খাতায় উঠানো হয়েছে এগুলো? কোডগুলো আপনারা করে নেবেন, আমি হাতে 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 কলমে দেখাচ্ছি, কোডগুলো আপনারা নিজেরা করে নেবেন। ওকে, সো we can move to the next.
সো এখানে আমাদের কিছু স্যাম্পল কোড আছে, এগুলো আমরা না হয় পরে দেখব। 3টা কোড আমি আপনাদেরকে দেখালাম। আমি আরেকটা পেজ নেই, আমি আপনাদেরকে যেটা হচ্ছে আনঅর্ডার লিস্ট দেখাই। ধরে নেন যে আমরা সার্কেল দিয়ে আঁকি, 3টা সার্কেল দিলাম। লেটস একটা দিলাম মুক্তা, তারপর আরেকটা দিলাম মুনিয়া। কি ব্যাপার আজকে সব এম দিয়ে নাম কেন? কি আলামতের মধ্যে পড়লাম? মিরাজুল, ওকে। শেখ নাদিয়া, ওকে ওকে। এই শেপগুলির কি বলে জানেন? যেগুলো মাঝখান দিয়ে ফাঁকা থাকে এগুলিকে আমরা সার্কেল ডাকি। এগুলি কি বলেন তো? এগুলি সার্কেল। ওকে, এগুলি কি বলেন তো? এগুলি হচ্ছে সার্কেল। সেম জিনিসটা একটা বৃত্তের ভিতরে আপনি যদি ভিতরটা ভরাট করে দেন তাহলে এটা হয়ে যাবে আপনার ডিস্ক। এটা কি হয়ে যায়? এটা হয়ে যাবে আপনার ডিস্ক। এগুলি কি বলেন তো? এগুলি হচ্ছে আপনার ডিস্ক। যেগুলো আমি ভিতর দিয়ে ফুলফিল করে দিয়েছি, ঠিক আছে, যেগুলি ভিতর দিয়ে ফুলফিল করে দিয়েছি এগুলি কি বলেন তো? এগুলি হচ্ছে আমাদের ডিস্ক। ওকে সাকিব, দেন নীরা, নীরা ফ্রেন্ড একটা মিতু, মিতু মেরা দিই শেষ, ডান। আমাদের আরো কিছু আছে, ধরে নেন যে স্কোয়ার শেপ আছে, স্কোয়ার শেপ, উজ্জ্বল। ওকে, এই যে একটা স্কোয়ার শেপ, স্কোয়ার শেপ তো চিনেনি ঠিক না? এই যে এটার মধ্যে আমি লিখলাম উজ্জ্বল। আরেকটা স্কোয়ার শেপ, সরি, এটার মধ্যে আমি লিখলাম সাইমা। স্কোয়ার শেপটা বক্সের মতো, ঠিক আছে। ওকে, দিস ইজ অ্যানাদার ওয়ান। ধরে নেন হিয়ার উই ক্যান রাইট আয়ান। ওকে, সো আসেন, ওকে আসেন। এই যে আমাদের এটা, এই শেপটা একটা কথা মাথায় রাখেন, যেটা এরকম ভিতরটা ফাঁকা থাকবে, ভিতরটা সাদা থাকবে, এটা হচ্ছে আপনার সার্কেল। এটা কি বলেন তো? আপনার সার্কেল। আর যেটা ভিতরটা এরকম ফুলফিল থাকবে এটাকে আমরা ডাকবো ডিস্ক। বানান অনেকে ভুল করে ফেলে, অনেকে ডিআইএস কে দিয়ে আসে, আরে ভাই ডিস্ক, হার্ড ডিস্কে ডিস্ক বানায় দিয়ে আসে, কিন্তু এটা তো ডিআইএসসি, যেটা কিনা আমাদের সিডি ডিস্কের কথা বলা যেতে পারে। ওকে, সিডি ডিস্ক। ওকে, আর এই যে এই শেপটা যেটা আছে, এই শেপটা যেটা দেখতে পাচ্ছেন একটা স্কোয়ারের মতো, এটাকে ডাকা হয় স্কোয়ারই ডাকা হয়। ওকে, বর্গ। ওকে, ডান। এবার আসেন আমরা ফার্স্ট একটা সলভ করি। এটা দেখেন, আপনাকে ফার্স্টে আগে বলেন তো এগুলি কি অর্ডার লিস্ট নাকি আনঅর্ডার লিস্ট? এগুলি কি ক্রম আছে নাকি নাই একটু বলেন। এই যে এগুলির মধ্যে কি কোনো সিরিয়াল আছে? সিরিয়াল আছে, আছে সিরিয়াল আছে নাকি নাই একটু আমাকে জানান। এখানে কি সিরিয়াল আছে নাকি নাই? এই জায়গার মধ্যে কি সিরিয়াল আছে নাকি নাই সেটা আমাকে ইনফর্ম করেন। যদি সিরিয়াল থাকে তাহলে সেটা অর্ডার লিস্ট হবে, আর সিরিয়াল না থাকলে এটা কি হবে বলেন তো? সিরিয়াল না থাকলে আলটিমেটলি এটা হবে আনঅর্ডার লিস্ট, ঠিক আছে। সো এখানে কি সিরিয়াল আছে? 1 2 3 আছে? কোন প্রকার ক্রম আছে? নাই। ক্রম না থাকলে এটা আনঅর্ডার লিস্ট। ওকে, আপনারা আইডেন্টিফাই করতে পারলেন আমরা এই পেজে সবগুলো আনঅর্ডার লিস্ট নিয়ে কাজ করছি। ওকে, সো আসেন আমরা স্টেপল ওপেন করলাম, দেন আমরা ডিরেক্ট বডি পার্ট থেকে কাজ করি। আপনি হেড টাইটেল ওপেন করে ক্লোজ করেন, কোনো অসুবিধা নেই। বডিতে আমি এখানে বললাম যেগুলো সবগুলো হচ্ছে আনঅর্ডার লিস্ট, যার ফলে ইউএল নিলাম, ইউএল দিয়ে বুঝায় আনঅর্ডার লিস্ট। টাইপ, আনঅর্ডার লিস্ট টাইপ ইজ ইকুয়াল টু, টাইপের মধ্যে আপনাকে টাইপ লিখে দিতে হবে। দেখেন এগুলি কি সার্কেল দিয়ে দিয়ে মুক্তা মুনিয়া না দিয়া লিখেছে, তাহলে আপনি টাইপের মধ্যে লিখবেন যে আনঅর্ডার লিস্টের টাইপ কি বলেন তো? এটা সার্কেল। এটা কি বলেন তো? এটা সার্কেল টাইপ। ওকে, দ্যাটস ইট। ওকে, ডান, আমাদের আনঅর্ডার লিস্ট ট্যাগ ওপেন হলো। এবার আসেন লিস্টে ফার্স্ট যে ডাটাটা আছে এটা কি বলেন তো? মুক্তা। ওকে, আমি লিখলাম মুক্তা এবং আমি লিস্ট ট্যাগটাকে ক্লোজ করলাম। এটার ফলে আমাদের যেটা হচ্ছে, একটা সার্কেল দিয়ে আমাদের মুক্তা আসবে, একটা সার্কেল দিয়ে কি আসবে? মুক্তা আসবে। ওকে, সেকেন্ড লিস্ট ট্যাগ ওপেন করে আমি এখানে লিখলাম মুনিয়া। ওকে, এটার ফলে কি হবে বলেন তো? একটা সার্কেল শেপ দিয়ে আমাদের মুনিয়া লেখা আসবে। ওকে, এরপর আমাদের থার্ড সার্কেল দিয়ে আমাদের থার্ড একটা লিস্ট ট্যাগ ওপেন করতে হবে, যেটা ফলে ওই লিস্ট ট্যাগের কারণে এখানে একটা কি আসবে বলেন তো? একটা সার্কেল শেপ দিয়ে আমাদের নাদিয়া আসবে। সার্কেল শেপ দিয়ে কি আসবে? একটা নাদিয়া লেখাটা আসবে। ওকে, লিস্ট ট্যাগ ওপেন করলাম, নাদিয়া লিখলাম এন্ড লিস্ট ট্যাগটাকে ক্লোজ করে দিলাম। ওকে, দ্যাটস ইট। ওকে,
সো আমরা এখানে আনঅর্ডার লিস্টটাকেও ক্লোজ করে দিই, অর্ডার লিস্টটাকেও ক্লোজ করে দিই। সো দেখেন আপনার লিস্ট ট্যাগ সার্কেল যখন লিখেছেন তখন ফার্স্ট লিস্ট ট্যাগ ইউজ করে মুক্তা লিখলে প্রথমে সার্কেল এসে যাবে, সেকেন্ডটা বেলাও মুনিয়া লিস্ট ট্যাগ ইউজ করে যেহেতু মুনিয়া লিখেছেন সো সামনে সার্কেল এসে যাবে, নাদিয়ার সামনে দিয়ে একটা কি এসে যাবে, সার্কেল এসে যাবে। ওকে ডান। জানাতুল ফেরদৌস ব্যাক স্ল্যাশটা মানে স্ল্যাশটা এভাবে দিতে হবে, ঠিক আছে, স্ল্যাশটা এইভাবে দিতে হবে, এইভাবে, ঠিক আছে, আপনারা এইভাবে স্ল্যাশ দিচ্ছেন, ভুল করছেন স্ল্যাশ লেখার ক্ষেত্রে। আনঅর্ডার লিস্ট ট্যাগ শেষ, বডি ট্যাগ ক্লোজ করবেন, দেন হচ্ছে আপনার এইচটিএমএলটাকে ক্লোজ করে দেবেন। সুমেয়া আপাত আপনিও যেটা হচ্ছে ট্যাগের সিম্বল ভুল করেছেন, ট্যাগের সিম্বল হচ্ছে আপনার এইটা। ওকে, আপনারা ভুল শিখছেন নাকি ভুল করতেছেন ইচ্ছা করে আমি নিজেও জানি না। এই যে এটা স্ল্যাশটা এই মাথায় দিতে হবে, স্ল্যাশটা এইভাবে দিতে হবে। ওকে, স্ল্যাশটা আপনাকে এইভাবে দিতে হবে, আপনারা উল্টা স্ল্যাশ দিচ্ছেন, আমি এটা অবজার্ভ করেছি। অর্পা, তারপর হচ্ছে জানাতুল ফেরদৌস, লামিয়া প্রত্যেকে উল্টা স্ল্যাশ দিচ্ছেন, কেন আমি জানি না। ওকে, বাই দ্য ওয়ে এটার কোড এতটুকুই। এবার আসেন এটার কোডটা সলভ করি। ওকে, জাস্ট কিছুই না, আপনাকে এটা কি বলেন তো, এটা হচ্ছে আমাদের ডিস্ক, যেটা ভিতরে একবার নিরেট ভরপুর ভরপুর অবস্থা থাকবে বৃত্ত ভরাটার মতো, এটা হচ্ছে আমাদের ডিস্ক। ওকে, সো দেখেন আমরা এইচটিএমএল স্টার্ট করলাম, এইচটিএমএল এর ভিতরে আমাদের আছে বডি পার্ট, বডি পার্টের মধ্যে এটা একটা আনঅর্ডার লিস্ট। সো ইউএল টাইপ, টাইপ ইজ ইকুয়াল টু কি দিবেন বলেন তো, এটা কি টাইপের ডেটা বলেন তো, এটা হচ্ছে ডিস্ক, ডিআইএসসি ডিস্ক। ওকে, ডিস্ক লিস্ট ট্যাগ ওপেন করবেন, লিস্টে ফার্স্ট লিস্টে কি আছে বলেন তো, সাকিব আছে। ওকে, লিস্ট ট্যাগ ক্লোজ করে দেন। ওকে, এরপরে সেকেন্ড লিস্টে কে আছে, নীরা আছে, দেন যেটা হচ্ছে লিস্ট ট্যাগটা ক্লোজ করে দেন। এরপর লিস্ট ট্যাগ ওপেন করে এখানে লিখবেন মিতু লিখবেন, এরপর লিস্ট ট্যাগটাকে ক্লোজ করে দিবেন, দ্যাটস ইট। এখান থেকে আনঅর্ডার লিস্টটাকে ক্লোজ করে দেন, বডিটাকেও ক্লোজ করে দেন, এইচটিএমএল টাকেও ক্লোজ করে দেন। ওকে ডান। দেখেন এইচটিএমএল বডি, ডিরেক্ট বডি বার থেকে স্টার্ট করলাম, হেড টাইটেল দেই নেই কারণ হেড টাইটেল ছিল না এই জন্য দেই নেই। আপনি হেড টাইটেল ওপেন করে ক্লোজ করে ফালায় রাখলেই হবে। সো দেখেন ইউএল টাইপ ইজ ইকুয়াল টু কি লিখেছে, ডিস্ক, এটার ফলে কি হবে আমাদের এরকম ডিস্ক 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 করে আসবে। ওকে, লিস্ট ট্যাগ ওপেন করলাম, সাকিব লিখলাম, লিস্ট ট্যাগ ক্লোজ করলাম, এটার ফলে সাকিবের আগে দিয়ে এরকম একটা সুন্দর করে একটা গোল্লা ডিস্ক এসে যাবে। নীরার আগে দিয়ে একটা সুন্দর করে লিস্ট ট্যাগ ওপেন করে লিস্ট ট্যাগ যেহেতু ক্লোজ করেছে নীরার আগে দিয়ে এরকম একটা ডিস্ক এসে যাবে। ওকে, তারপর মিতুর সামনে দিয়ে আমাদের যেটা হচ্ছে লিস্ট, এই যে কি বলে এটাকে, এখান দিয়ে একটা ডিস্ক এসে যাবে। ওকে, ডিস্ক এসে যাবে, বুঝতে পেরেছেন জিনিসটা? ডান, এতটুকুই। আমি একটা কোড করব, একটা কোডের আমি মডিফাই 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 করে করে যেটা হচ্ছে আমি আপনাদেরকে সবগুলো মানে হাতে কলমে একটা কোড করব, অনলি ওয়ান কোড করব, একটা কোড করব, মানে যেটা হচ্ছে টাইপ করে করে দেখাবো, এবং ওইটার মধ্যে আমি যেটা হচ্ছে সবগুলোকে কভার করব, টেনশন নিয়েন না, দেখবেন কিভাবে কভার করি। দেখেন এটাও এইচটিএমএল ওপেন করবেন, বডি ওপেন করবেন, এটাও আমাদের আনঅর্ডার লিস্ট ট্যাগ, ঠিক না, ইউএল টাইপ, এটা কি টাইপ বলেন তো, স্কোয়ার দিয়ে উজ্জ্বল লেখা, স্কোয়ার দিয়ে সাইমা লেখা, স্কোয়ার দিয়ে আয়ান লেখা। সো টাইপ ইজ ইকুয়াল টু আপনি ডাবল কোটেশনের মধ্যে বলে দিবেন যে স্কোয়ার, দিস ইজ আ স্কোয়ার টাইপ অফ ডেটা। ওকে, দ্যাটস ইট। লিস্ট ট্যাগ ওপেন করে ফার্স্ট লিস্টে কে আছে দেখেন তো, উজ্জ্বল, সো আপনি এখানে উজ্জ্বল লিখে দিবেন। ওকে, এন্ড লিস্ট ট্যাগটাকে ক্লোজ করে দিবেন। সেকেন্ড লিস্টে কে আছে দেখেন, সাইমা। ওকে, সাইমা লিখবেন, এন্ড দেন যেটা হচ্ছে আপনি লিস্ট ট্যাগটাকে ক্লোজ করে দিবেন। এরপর থার্ড লিস্টে কে আছে দেখেন, আয়ান। ওকে, আয়ান লিখবেন, লিস্ট ট্যাগটাকে ক্লোজ করে দিবেন। ওকে, দ্যাটস ইট, আপনার আনঅর্ডার লিস্টের কাজ শেষ। সো আনঅর্ডার লিস্টটাকে ক্লোজ করবেন, তারপর আপনার বডিটাকে ক্লোজ করে দেন, এন্ড দেন আপনার যেটা হচ্ছে এইচটিএমএল ক্লোজ করে দেন। তখন যেটা হচ্ছে ধরে নেন যে খন্দকার নাসিমা আপনার, ধরে নেন যে আপনি ফার্স্টে এখানে মুক্তা লেখা দেখলেন যে এখানে মুক্তা আছে, এটা আমাদের সার্কেল অবস্থায় আছে, এরপর দুইটা ভিতরে সাকিব নীরা মিতু ঢুকিয়ে দিয়েছে যেগুলো কিনা ডিস্ক অবস্থায় আছে। আপনি আগে আনঅর্ডার লিস্ট দিয়ে সার্কেল ওপেন করবেন, মুক্তার কাজ করবেন, করার পর আপনি আবার একটা আনঅর্ডার লিস্ট ওপেন করে যেটা হচ্ছে সাকিব নীরা মিতুকে ঢুকাবেন, ওদের আনঅর্ডার লিস্ট ক্লোজ করবেন, করে যেটা হচ্ছে আরেকটা লিস্ট নিয়ে মুনিয়া না দিয়ে এভাবে ঢুকে থাকবেন, অর্থাৎ নেস্টেড করতে থাকবেন। অর্থাৎ পাখির বাসার মধ্যে যেরকম একটা পর একটা খড় ঢুকায় ঢুকায় গোল গোল করে এরকম একটা পাখি বাসা বানায়, ইন দ্য সেম ওয়ে এরকম আপনি একটা ট্যাগের ভিতরে, একটা মানে লিস্ট ট্যাগের ভিতর আরেকটাকে ঢুকিয়ে নেস্টেড করে করে এটাকে মেক করতে হবে। বুঝতে পেরেছেন জিনিসটা খন্দকার নাসিমা? সো দেখেন HTML বডি, UL টাইপ ইজ ইকুয়াল টু স্কোয়ার, SQUARE, ঠিক আছে, বানান ভুল করবেন না।
ঠিক আছে, বানান ভুল করে ফেলে পোলাপান। তারপর দেখেন লিস্ট ট্যাগ দিয়ে আমি উজ্জ্বল লিখেছি, লিস্ট ট্যাগ ক্লোজ করেছি, এটা ফলে আমাদের উজ্জ্বলের আগে দিয়ে একটা কি আসবে, স্কোয়ার শেপ আসবে। লিস্ট ট্যাগ ওপেন করে সাইমা লিখেছি এবং লিস্ট ট্যাগ ক্লোজ করেছি, এটা ফলে আমাদের আমাদের যেটা স্কোয়ার শেপ দিয়ে সাইমা আসবে। লিস্ট ট্যাগ ওপেন করে আয়ান লিখেছি এবং লিস্ট ট্যাগ ক্লোজ করেছি, এটা ফলে আমাদের যেটা হচ্ছে স্কোয়ার শেপ দিয়ে আয়ান আসবে। এবং আনারোর লিস্টে কাজ শেষ, তো আনারোর লিস্টটাকে ক্লোজ করে দিলাম, বডি ক্লোজ করে দিলাম, এসটিএমএল ক্লোজ করে দিলাম, দ্যাটস ইট। ওকে, সো আমরা তো একটা কোড করে দেখতেই পারি, ঠিক না? তো এখানে যা আছে হাবি জাবি যা আছে সবগুলি ডিলিট করে দিবেন। ঠিক আছে, আপনার কাজ হচ্ছে প্রথমে এটা ল্যাঙ্গুয়েজ থেকে আপনি ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন, কি বলেন তো, HTML, জাভা স্ক্রিপ্ট এন্ড ক্যাসকেডিং স্টাইল শীট বা CSS। ওকে, এটা সিলেক্ট করলেন, করার পর আসেন এখানে আমরা কোড করব। ফার্স্ট HTML লিখবেন, লিখলাম, HTML ক্লোজ। আপনি এখানে হেড লিখতেও পারেন, ঠিক আছে, আমি এখানে হেড লাগে নাই, আমার হেড ওপেন টাইটেল ওপেন করে ক্লোজ করে ফালায় রাখবেন। ওকে, সো হেড টাইটেল ওপেন ক্লোজ করে ফালিয়ে রেখেছি আমরা, কারণ আমাদের এটার মধ্যে হেড টাইটেল নাই, ফাঁকা ছিল। ওকে, না লিখলে কোনো অসুবিধা নেই। বডি পার্ট ওপেন করলাম, বডি পার্টের ভিতর আমরা আগে আনঅর্ডার লিস্টের কাজগুলো করি, ইউএল। ঠিক আছে, আনঅর্ডার লিস্ট, ঠিক আছে, ইউএল। এই ইউএল এর ভিতর আপনাকে টাইপ লিখতে হবে। সো আমরা ইউএল টাইপ ইজ ইকুয়াল টু ফার্স্টে সার্কেল দিব, কি দিব, সার্কেল, অর্থাৎ বৃত্ত বৃত্ত করে আমাদের কি আসবে, লিস্টটা শো হবে, সার্কেল। লিস্টের ফার্স্টের নামটা কাকে দেয়া যায়, মাহিয়াকে। ওকে, লিস্টের সেকেন্ড নেমটা কাকে দেয়া যায়, লিস্টের সেকেন্ড নেমটা উজ্জ্বলকে দেয়া যায়। লিস্টের থার্ড নেমটা কাকে দেয়া যায়, কারে দিব, নাসিমাকে দিয়ে দিই। ওকে, অন্ধকার নাসিমাকে দিয়ে দিলাম, নাসিমা। ওকে, ডান। সো একটা জিনিস অবজার্ভ করেন, ইউএল টাইপ ইজ ইকুয়াল টু কি, আমরা এখানে ডাবল কোটেশনে সার্কেল লিখলাম, এর ফলে আমাদের ডাটাগুলো সার্কেল সার্কেল করে শো হবে। ঠিক আছে, লিস্ট ট্যাগ দিয়ে মাহিয়া লিখেছি, মাহিয়ার সামনে সার্কেল আসবে। লিস্ট ট্যাগ দিয়ে উজ্জ্বল লিখেছি, উজ্জ্বল আগে দিয়ে একটা সার্কেল আসবে, নাসিমার আগে দিয়ে একটা সার্কেল আসবে। আনোয়ারের লিস্টের কাজ শেষ, তো আনোয়ারের লিস্টটা ক্লোজ করেছি, বডি ক্লোজ করেছি, HTML ক্লোজ করেছি। ওকে, রান করে দেখে, রান। দেখেন সব সার্কেল 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 দিয়ে মাহিয়া উজ্জ্বল নাসিম আসছে, দেখেন সার্কেল সার্কেল সার্কেল। সেম জিনিসটাই সার্কেলের পরিবর্তে আপনি যদি ডিস্ক লেখেন, DISC, তাহলে দেখবেন যে সার্কেলগুলো ভিতরে নিরেট ভরাট হয়ে যাচ্ছে। ওকে, এই দেখেন ভরাট হয়ে মাহিয়া উজ্জ্বল নাসিমা সবগুলো ভরাট ভরাট অবস্থায় আছে। ঠিক আছে, সবগুলো ভরাট ভরাট অবস্থায় আছে, ভরাট ভরাট অবস্থায় আছে। ওকে, মাইয়া হলে আমি কি করবো লিস্টে, সাকিবুল আপনারা পড়াশোনা করেন না, আপনারা বাইরে গিয়ে কামলা খাটতে পারেন পোলাপান গুলো। তো এর থেকে মেয়েরা পড়াশোনা করে ভালো রেজাল্ট করে, ঠিক আছে, 2 দিন পর বিয়ে করে ফেলে, আর কি করে। সো এই কাহিনী তো চলতে থাকে। সো আর কি করবো, মানে ক্লাসের মধ্যে তো মাইয়া দিয়ে ভর্তি, কিছুই তো করার নেই। তো দেখেন, এই যে দেখেন ডিস শেপ ইউজ করার কারণে এখানে সামনে দিয়ে ডিস 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 আসলো। এখন আপনি যদি সেম জিনিসটা সামনে দিয়ে স্কোয়ার ইউজ করেন, SQUARE, স্কোয়ার ইউজ করেন, তাহলে স্কোয়ার শেপ আসবে। এ দেখেন স্কোয়ার শেপ দিয়ে মাহিয়া, স্কোয়ার শেপ দিয়ে উজ্জ্বল, স্কোয়ার শেপ দিয়ে আলটিমেটলি কি বলেন তো, নাসিমা। ওকে, দ্যাটস ইট। ওকে, ডান। এখন আসেন আমরা যেটা হচ্ছে আনঅর্ডার লিস্ট এখানে দেখে ফেলেছি, এবার আমরা অর্ডার লিস্ট দেখতে পারি। অর্ডার লিস্টের জন্য কি দরকার, OL। ওকে, অর্ডার লিস্টের জন্য কি দরকার, OL। OL ওপেন, OL ক্লোজ। ঠিক আছে, কিন্তু অর্ডার লিস্টের মধ্যে আমাদের টাইপ স্কোয়ার না, অর্ডার লিস্টের মধ্যে আমাদের টাইপ হয় 1 2 3 4 5 6 এমন টাইপের কিছু হতে পারে। ওকে, সো অর্ডার লিস্টের মধ্যে টাইপ লিখলাম 1, রান দেই। দেখেন 1 দিয়ে মাহি আসছে, 2 দিয়ে উজ্জ্বল আসছে, 3 দিয়ে নাসিমা আসছে। আপনি এখানে 1000 লেখেন, টাইপ ইজিক্যাল টু 1000, তাও কোনো লাভ নাই, 1 2 3 দিয়ে আপনার আসবে। ঠিক আছে, আপনি যদি এটাকে 5 6 7 থেকে বা 10 এর থেকে স্টার্ট করতে চান, তাহলে আপনি ওয়েল টাইপ ইজিক্যাল টু 1 দেওয়ার পর স্টার্ট ফ্রম, আপনি এখানে লিখবেন যে 12 থেকে স্টার্ট হইতে বলতে পারলে আপনার এটা স্টার্ট হবে 12 থেকে। ওকে, এটা অর্ডার লিস্ট, আমি ওয়েল টাইপ দিয়েছি, দেখেন 12 দিয়ে মাহিয়া, 13 দিয়ে উজ্জ্বল, 14 দিয়ে কি বলেন তো, নাসিমা আসছে। ওকে, ডান। ওকে, ইন দ্য সেম ওয়ে আপনি যদি এখানে আলটিমেটলি ABCD দেন, ওয়েল টাইপ ইজ ইকুয়াল টু, ধরে নেন যে রোমান আই দিলাম, তাহলে রোমান আই দিয়ে মাহিয়া আসবে, রোমান 2 দিয়ে উজ্জ্বল আসবে, রোমান 3 দিয়ে নাসিমা আসবে। দেখাই, এই যে দেখেন আই মাহিয়া, ডাবল আই উজ্জ্বল, ট্রিপল আই নাসিমা। এখন এখানে আপনি যদি ট্রিপল আইও দেন বা আইভিও দেন, লেটস আমি এখানে আইভি 4 দিলাম, কোনো লাভ নাই, এটা 1 থেকে স্টার্ট হবে। এটা কত থেকে স্টার্ট হবে, ও আইভি দেওয়া যাবে না, আইভি দেওয়া যাবে না, ধরে নেন যে ট্রিপল আই দিলাম, না এটার বেলায় এই জিনিসটা কাজ করে না, এটার বেলায় এই জিনিসটা কাজ করে না। ঠিক আছে,
ওয়েল টাইপ আই দিলে যেটা হচ্ছে আপনার কি হয় বলেন তো, আই দিয়ে মাহিয়া, তারপর দিয়ে হচ্ছে 2 দিয়ে উজ্জ্বল, 3 দিয়ে যেটা হচ্ছে নাসিমা আসে। এখন আপনি স্টার্ট স্টার্ট ফ্রম, আপনি যদি লেখেন 9, 9 থেকে স্টার্ট দেন, তাহলে দেখেন কি হয়। 9 থেকে স্টার্ট দিলে কি হয় দেখেন, আই এক্স মানে হচ্ছে 9, 9 দিয়ে মাহিয়া আসছে, এক্স এক্স মানে হচ্ছে 10, 10 দিয়ে উজ্জ্বল আসছে, এক্স আই দিয়ে নাসিমা আসছে। ওকে, ডান। এখানে আপনি যদি ক্যাপিটাল এ দেন, স্টার্ট অফ রাখেন, স্টার্ট জিনিসটা অফ রাখেন। ওকে, রান। দেখেন এ দিয়ে আসছে মাহিয়া, বি দিয়ে উজ্জ্বল, সি দিয়ে নাসিমা আসছে। আপনি যদি এখানে স্টার্ট বলে দেন, সামথিং লাইক দিস, এখানে যদি আপনি স্টার্ট বলে দেন, ধরে নেন যে আপনি স্টার্ট ই থেকে করতে যাচ্ছেন, ই হচ্ছে আপনার 5 নাম্বার লেটার। আপনি এখানে যদি ই দিয়ে দেন, তাহলে যেটা হচ্ছে এটা ই এর থেকে স্টার্ট হবে না, কারণ স্টার্ট ই বলতে কিছু নাই। আপনাকে এখানে ইয়ে বদলে লিখতে হবে, নাম্বারটা কত নাম্বার থেকে স্টার্ট করতে চাচ্ছেন এটা লিখতে হবে। স্টার্ট ফ্রম 5, 5 দিলে যেটা হচ্ছে আপনার ই এর থেকে স্টার্ট হবে। দেখেন 5 দেওয়াতে কি হয়েছে, ইয়ের থেকে স্টার্ট হয়েছে, ইয়ের থেকে স্টার্ট হয়েছে। বুঝতে পেরেছেন? টুটুল খাতার মধ্যেও দেখিয়েছি, তারপর যেটা হচ্ছে কোড করেও দেখিয়েছে। আর কত ভাবে দেখাবো বলেন? দেখেন তো বুঝেন কিনা। আচ্ছা, আমি কিন্তু আলটিমেটলি প্রথমে আপনাদেরকে খাতায় ভেঙে ভেঙে দেখিয়েছি, দেন আলটিমেটলি আমি কিন্তু কমপ্লিটলি জিনিসটা দেখিয়েছি কোড করে। ওকে, আপনার যত ডাউট থাকার কথা ছিল ডাউট গুলো কেটে গিয়েছে। কে জানি আমাকে প্রশ্ন করেছে, ভাই একটার ভিতর আরেকটা থাকলে তখন কেমনে করবো? ধরে নেন যে আপনার এখানে মাহিয়ার ভিতরে, মাহিয়ার পরে যেটা হচ্ছে হুট করে একটা আনঅর্ডার লিস্ট আসতেই পারে, তখন আপনি এখানে বলতে পারেন যে ইউএল টাইপ ইজ ইকুয়াল টু, ধরে নেন যে এখানে ডিস্ক দিলাম, টিআইএসসি, ঠিক আছে, একটার ভিতর আরেকটা, একটার ভিতর আরেকটা, এটাকে আমরা নেস্টেড বলি। ধরে নেন যে এখানে লিস্ট দিয়ে যেটা হচ্ছে মিরাজ লিখলাম, তারপর যেটা হচ্ছে এটার ভিতরে যেটা হচ্ছে লিস্ট দিয়ে ওয়াকিয়া লিখলাম। কি হয় দেখেন, রান। দেখেছেন, মাহিয়ার ভিতরে লিস্ট করে মিরাজ ঢুকেছে, ওয়াকিয়া ঢুকেছে। ওকে, কি ঘটেছে আসলে, যখন ওয়েল টাইপ ইজ ইকুয়াল টু এ স্টার্ট ফ্রম 5 দিয়েছি, তখন যেটা হচ্ছে আমাদের ই দিয়ে মাহিয়া আসছে, লিস্টে ই দিয়ে মাহিয়া আসছে। দেন এটার পরে আমি একটা আনঅর্ডার লিস্ট ওপেন করে ডিস্ক দিয়ে লিস্ট দিয়ে যেটা হচ্ছে মিরাজ ওয়াকিয়াকে দিয়েছি, যার ফলে আমাদের মিরাজ ওয়াকিয়া আনঅর্ডার লিস্টের মধ্যে আছে। ওকে, দেন আমাদের অর্ডার লিস্টে কিন্তু ওপেনে ছিল, ঠিক আছে। তো আমরা আবার যখন লিস্ট নিয়েছি, তখন আমাদের অ্যাপ দিয়ে উজ্জ্বল, জি দিয়ে নাসিমা এসে পড়েছে। ওকে, আই এরকমও থাকে, আই এরকম বড় হাতের আই, আশফিক কি লিখলো, বড় হাতের আই ছোট হাতের আই কি কি লিখতেছে। নীরা, ওই টুটুল যেটা হচ্ছে, টুটুল মেবি 89 না জানি 93 পেয়েছিল আইসিটির মধ্যে, আপনাদের 1 বছরের সিনিয়র। আপনি যে ওর সাথে লাগে গেলেন। দেখেন জিসা, আপনি যে বলছেন এই যে ক্যাপিটাল আই বা রোমানের যে ক্যাপিটাল আইটা আছে, এটা দিয়ে করা যায় কিনা, অবভিয়াসলি করা যাবে। আপনি এখানে আই লিখলে ক্যাপিটাল আই, তারপর ক্যাপিটাল 2, ক্যাপিটাল রোমান 2, ক্যাপিটাল রোমান 3, এরকম করে আসবে। সো এটা ক্যাপিটাল ভি মানে হচ্ছে আপনার 5, ক্যাপিটাল ভি আই দ্যাট মিনস এটা 6, এটা হচ্ছে ক্যাপিটাল V22 বা যেটা হচ্ছে 7। ওকে, বুঝতে পেরেছেন? আর এটা লিস্ট ট্যাগ ক্লোজ, এল আই ক্লোজ। ওকে, সো আমরা এতটুকু মোটামুটি শেষ, আমাদের মোটামুটি শেষ। আমাদের, আমি বলি আমি আপনাদেরকে কি পড়িয়েছি, আমি একটু আপনাদেরকে সামারাইজ করি, ঠিক আছে। আমাদের এরপর থিওরি আছে। 1 নাম্বার জিনিস হচ্ছে আমি আপনাকে এসটিএমএল ফরম্যাটিং শিখিয়েছি। ফরম্যাটিং ফরম্যাটিং এই এসটিএমএল ফরম্যাটিং এর মধ্যে আমি আপনাকে বোল্ড ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ, তারপর হচ্ছে স্ট্রাইক, ডেল ট্যাগ, তারপর হচ্ছে সাব সুপ ট্যাগ, তারপর ইটালিক ট্যাগ, আন্ডারলাইন ট্যাগ, সবকিছু শিখিয়ে ফেলেছে। 2 নাম্বার জিনিস হচ্ছে আমি আপনাকে ফন্ট ট্যাগ ব্যবহার করা শিখিয়েছি। 3 নাম্বার জিনিস হচ্ছে আমি আপনাকে যেটা হচ্ছে ট্যাবল কিভাবে তৈরি করতে হয় তা শিখিয়েছি।
4 নম্বরে আমি হাইপারলিংক কিভাবে তৈরি করতে হয় তা শিখিয়েছি। তারপর আমি আপনাকে কি শিখিয়েছি বলেন তো? 5 নম্বরে আলটিমেটলি আমি আপনাকে শিখিয়েছি হচ্ছে কিভাবে একটা ইমেজ অ্যাড করতে হয় তা শিখিয়েছি। 6 নম্বরে আমি আপনাকে শিখিয়েছি কি বলেন তো? একটা লিস্ট কিভাবে যুক্ত করতে হয় তা শিখিয়েছি। 7 নম্বরে আমি আপনাকে এখন শিখাবো হচ্ছে থিওরি। এই থিওরির জন্য আরেকটা ক্লাস লাগতো আগামীকালকে ক্লাসটা, বাট আমি যেটা হচ্ছে এখানে দেখায় দেব। নো উইয়ার্ড রাহাত ডিসক্রিপশন লিস্টিং আপনারা নিজেরা বইয়ের থেকে করে নেবেন। ওকে, সহজ তো, ডিসক্রিপশন লিস্টিংটা তো সহজ, ঠিক না? এরা তো খেতে হয় না। তো থিওরি পড়াবো, আসেন। এই যে বিল্লি ডগি অগি জ্যাক, এর আগের ব্যাচে পড়িয়েছিলাম, যেটা হচ্ছে এর আগের ফ্রি কোর্সে বিল্লি ডগি অগি জ্যাক দিয়ে পড়িয়েছিলাম। সো এই বিল্লি এসে পড়েছে হ্যাপি হ্যাপি হ্যাপি। আচ্ছা ভাইয়া, আপনি যেভাবে লিখেছেন ওইভাবে লিখবো নাকি সোজা করে লিখবো? একটা জিনিস হচ্ছে কি, প্রত্যেকটা কোডের একটা স্ট্রাকচার আছে, ঠিক আছে? এবং টিচাররা সেই স্ট্রাকচার ধরে কোডটাকে ধরার ট্রাই করে। দেখেন আমি HTML এখানে ওপেন করেছি, টিচার দেখে যে HTML ঠিক এই বরাবর ক্লোজ করেছে কিনা। ইয়েস, টিচার এখানে আর এখানে তাকালে দেখে যে হ্যাঁ এটা ক্লোজ হয়েছে। বডি এখানে ওপেন করেছে, ঠিক এই বরাবর ক্লোজ করেছে। টিচার আপনাকে কিভাবে আইডেন্টিফাই করে? ইউএল এখানে ওপেন হয়েছে, ইউএল এখানে ক্লোজ হয়েছে, ওকে এটা এই বরাবর ঠিকই আছে। লিস্টগুলি আবার একই কাতারে আছে। যদি আপনি আমার মতো করেন তাহলে আপনি একটা বলা যেতে পারে যে ওয়েব ডেভেলপারের মতো কোড করছেন, এবং এটা একটা পারফেক্ট স্টাইল বা বলা যেতে পারে যে একটা অ্যাপ্রোপ্রিয়েট স্টাইল। বাট আপনি যদি সবগুলি সোজা করে করেন তাহলে কিন্তু দেখতে খুবই ঘুটে লাগবে, যেটা কিনা আমরা খুবই করে ফেলে দিই, ঠিক আছে? বিরক্ত লাগে আমাদের কাছে। ওকে, এবং এটা কিন্তু শুধুমাত্র যে আপনি বলতে পারেন যে আমি এভাবে লিখেছি এমন না। ইন্টারন্যাশনাল কোড বা যেটা হচ্ছে যেখানে কোড করতে হয় ওইখানেও দেখেন, এখানে HTML ওপেন, ঠিক এই বরাবর শেষ। এই দেখেন যেখানে হেড ওপেন, ঠিক আছে, ওইখানে ওইটা শেষ হয়েছে। দেখেন যেখানে বডি ওপেন, ঠিক সেখানে বডি ক্লোজ। এখানে যেখানে ওয়েল ওপেন, ঠিক ওইখানে ওয়েল ক্লোজ হয়েছে। যেখানে লিস্ট ওপেন, ঠিক আছে, এখানে লিস্ট, এই যে দেখেন এখানেও লিস্ট, এগুলো একই কাতারে আছে। ইউএল টাইপ ওপেন, ইউএল টাইপ ক্লোজ, এখানে লিস্টগুলো আবার একই সিরিয়ালে আছে। ওকে, সো বুঝতে পেরেছেন হয়তোবা। সো ওইভাবে করলে আপনার জন্য বেটার। আপনার যে কেটে দিবে এমন না, ঠিক আছে? কেটে দিবে এমন না, বাট দেখতে বিদঘুটে লাগবে, ঠিক আছে? যারা এখন আসেন আমরা হালকা পাতলা থিওরি আধা ঘন্টা পরে আপনাদেরকে ছুটি দিয়ে দিই। দেখেন একটা ওয়েব পেজ কাকে বলা হয়? আপনার খাতার পেজ কি? একটা খাতার পেজ কি বলেন তো? খাতার পেজ হচ্ছে একটা খাতার পেজ, একটা ডকুমেন্ট, ঠিক না? ইন দ্য সেম ওয়ে একটা ওয়েব পেজ হচ্ছে একটা ওয়েব ডকুমেন্ট, ঠিক আছে? এটার কাজ, এটা কেন রাখা হয় বলেন তো? এটা কোথায় রাখা হয়? এটা সার্ভারে রাখা হয়। কেন? যাতে বিভিন্ন দেশে ক্লায়েন্ট বা ইউজার যারা আমরা আছি তারা যাতে এটাকে খুঁজে বের করে দেখতে পারি, তার জন্য। ওয়েবসাইটটা কি? বই কি বলেন? বই কি? কতগুলো পৃষ্ঠার সমন্বয়ে একটা বই তৈরি হয়। ইন দ্য সেম ওয়ে একই ডোমেইন নেমের আন্ডারে বা একই ডোমেইন নেমের অধীনে কতগুলো ওয়েব পেজের সমন্বয়ে কি তৈরি হয়? ওয়েবসাইট তৈরি হয়, ঠিক আছে? কতগুলো ওয়েব পেজের সমষ্টিকে কি বলা হয়? ওয়েবসাইট বলা হয়। একই ডোমেইন নেম, এই যে এটাকে ডোমেইন নেম বলা হয়। bongoacademy.com, সোনালী ব্যাংক লিমিটেড.com, eib.com, এদের আন্ডারে আলটিমেটলি ধরে নেন যে আপনি eduresultbd.com এর, এটার আন্ডারে অনেকগুলো ওয়েব পেজ থাকতে পারে, ঠিক আছে? এই ওয়েব পেজের সমষ্টি কি বলা হয়? ওয়েবসাইট বলা হয়। হোম পেজ, একটা ওয়েবসাইট ওপেন করার পর, ঠিক আছে, একটা ওয়েবসাইট ওপেন করার পর আপনার যে প্রথম পেজটা আসে এটা হচ্ছে আপনার হোম পেজ। ওকে, এগুলো খাতায় উঠাতে হবে না, এটা PDF আমি দিয়ে দিব, ঠিক আছে? কুইজের টাইম বললাম না, আগামীকালকে নিব। আগামীকালকে আমি যেটা হচ্ছে আজকে রাতে যেটা হচ্ছে মেনশন করে দিব কয়টার সময় কুইজ নিব, কোথায় কুইজের লিংক পাবেন সবকিছু বলে দিব। ওকে, কানিস ফাতেমা বুঝতে পেরেছেন? আগামীকালকে নিব, বাট আজকে রাতে যেটা হচ্ছে পেজ থেকে আমি বলে দিব যে কয়টার সময় কুইজটা হবে। সো ওয়েব পেজ কি বলেন তো? এক প্রকার ওয়েব ডকুমেন্ট যা কিনা বিভিন্ন দেশের সার্ভারে রাখা হয় যাতে ক্লায়েন্টরা দেখতে পারে, ঠিক আছে? ওয়েবসাইট হচ্ছে একই ডোমেইন নেমের অধীনে কতগুলো ওয়েব পেজের সমষ্টিকেই আমাদের ওয়েবসাইট বলা হয়। হোম পেজ কি বলেন তো? একটা ওয়েবসাইটের প্রথম পৃষ্ঠাটাই হচ্ছে আপনার হোম পেজ। ওকে, দ্যাটস ইট। এগুলো কেন আমি লিখেছি? এগুলো কতে আসে, এটা কত দিয়ে দিতে পারে, এটাও কত দিতে পারে, এটাও কত দিতে পারে, এবং এগুলি কত এসেছে। ওকে, অ্যাভেলেবল টাইম। এরপর আসেন, এগুলো খাতায় উঠাতে হবে না, জাস্ট দেখেন এবং বুঝার ট্রাই করেন। ওকে, অনেক কিছু আছে। www পুনরূপ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, বা যেটাকে 3টা W বা W3 ডাকা হয়, ঠিক আছে? W3 নামে পরিচিত। এই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জনক হচ্ছে আলটিমেটলি টিম বার্নার্স-লি। ওকে, সারা বিশ্বের সমস্ত যে ওয়েব পেজ আছে এটা সংগ্রহকে ওয়েব বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বলা হয়। ওকে, সো ইউ শুড বি হ্যাপি। এতটুকু নলেজ অনেক কিছু। এবার আসেন, এটা ইম্পর্টেন্ট, এটা থেকে প্রশ্ন আসে। এটা কতে দিয়ে দেয় যে আইপি অ্যাড্রেস কাকে বলা হয়? কতে আপনার এনআইডি কার্ডের মধ্যে একটা অ্যাড্রেস থাকে না বা একটা নাম্বার থাকে না? এটার মাধ্যমে কি করা হয় বলেন তো? আপনাকে অদ্বিতীয়ভাবে চিহ্নিত করা যায়। ইন দ্য সেম ওয়ে কম্পিউটার নেটওয়ার্কে প্রতিটা যে ডিভাইস আছে, প্রতিটা কম্পিউটার আছে
বা প্রতিটি ডিভাইস আছে, এদের জন্য আলাদা একটা পরিচিতি বা একটা আইডেন্টিটি থাকে, ঠিক আছে, যেটা কিনা নাম্বার ভিত্তিক হয় বা সংখ্যা ভিত্তিক হয়, এবং সেটাকে আইপি অ্যাড্রেস বলা হয়। আমাদের এনআইডি কার্ড যেরকম একটা নাম্বার থাকে যেটা মাধ্যমে আমাকে শনাক্ত করা যায়, ইন দ্য সেম ওয়ে কম্পিউটার নেটওয়ার্কের বিভিন্ন ডিভাইসগুলিকেও আপনি নাম্বারের মাধ্যমে যেটা হচ্ছে কি করতে পারবেন, তাকে আইডেন্টিফাই করতে পারবেন বা তাকে পরিচিতি দিতে পারবেন, ঠিক আছে। আর সেই নাম্বারটাকে আপনার আইপি নাম্বার বা ইন্টারনেট প্রোটোকল নাম্বার, সরি ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস বলা হয়। আইপি অ্যাড্রেস বা ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস বলা হয়। আইপি অ্যাড্রেস হচ্ছে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। বর্তমানে প্রচলিত আইপি অ্যাড্রেস হচ্ছে IPv4, ঠিক আছে। ধরে নেন যে আপনারা বর্তমানে যে অ্যান্ড্রয়েডটা চালাচ্ছেন এটা অ্যান্ড্রয়েড 13 বা 14, ঠিক আছে, এমন। সো বর্তমানে প্রচলিত সবচেয়ে বেশি আইপি কোন ভার্সনটা ইউজ হয়? IPv ভার্সন 4, ঠিক আছে। সো ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4, ইন্টারনেট প্রোটোকল ভার্সন, এটা এমসিকিউ আকারে আসে, সো এটা মার্ক করে রাখেন। IPv4 এর বিট সংখ্যা হচ্ছে 4টা 32টা। এটা আলটিমেটলি এক্সামে এমসিকিউ আকারে আসে। সো আমি বলে দিচ্ছি কোনটা এমসিকিউ আসবে। এটা এমসিকিউ আকারে আসবে, এটা পুনরূপটা আপনার এমসিকিউ আকারে আসবে, এটা আপনার এমসিকিউ আকারে এসে পড়তে পারে। আর এটা হচ্ছে IPv4 এর বিট সংখ্যা কত বলেন তো? 32টি। আর IPv6 এর বিট সংখ্যা হচ্ছে আপনার 128টি, মনে রাখতে হবে। 8 × 16 = 128টি, এটা মনে রাখতে হবে, ঠিক আছে। এটা এমসিকিউ আকারে আসে। খন্দকার নাসিমা, ধরে নেন যে আপনার একটা এনআইডি কার্ড হলো, এনআইডি কার্ডের মধ্যে একটা নাম্বার থাকে, এই নাম্বারের মাধ্যমে আপনাকে কি করা যায় বলতো? শনাক্ত করা যায়। কিন্তু আপনার এনআইডি কার্ডের নাম্বার ধরে নেন যে 71345678। এখন আমি যদি আপনাকে ডাকতে হয়, ঠিক আছে, এটা সাকিবুল পরে নোট করবেন, এগুলো নোট করতে হবে, এগুলো যেটা হচ্ছে এক্সামে আসে, যতটুকু এক্সামে আসে আমি ততটুকুই পড়িয়েছি। ধরে নেন যে আমি আপনাকে কি এনআইডি কার্ডের নাম্বারে ডাকবো নাকি যেটা হচ্ছে আপনার নাম ধরে ডাকবো, নাসিমা ধরে ডাকবো, কোনটা বলেন? অবভিয়াসলি আমি আপনার নাম ধরে ডাকাটাই আমার জন্য অনেক ইজি হবে। আপনার মানে প্রতিটা ডিভাইসের এরকম একটা নাম্বার টাইপের আইডেন্টিটি থাকে, ঠিক আছে, বা এরকম একটা নাম্বার টাইপের একটা আইডেন্টিটি থাকে বা পরিচিতি থাকে। আবার সেই ডিভাইসটার একটা নামও থাকে। ধরে নেন যে এইচপির ল্যাপটপ বা যেটা হচ্ছে স্যামসাং এর ল্যাপটপ, স্যামসাং এর ল্যাপটপ হয় না, এইচার এর ল্যাপটপ, ঠিক আছে। সো এই যে আমরা যে ল্যাপটপ নামটা উচ্চারণ করতেছি এটা আমাদের জন্য বেশি কি অ্যাকসেপ্টেবল, কিন্তু আমার জন্য যেটা হচ্ছে নাম্বার ভিত্তিক জিনিসটা কি অ্যাকসেপ্টেবল না বা অনেক কঠিন হয়ে যায়। আইপি অ্যাড্রেসটা হচ্ছে নাম্বার ভিত্তিক এক প্রকার পরিচিতি, আর ডোমেইন নেমটা হচ্ছে লেটার ভিত্তিক বা নাম ভিত্তিক, যেটা হচ্ছে লেটার। ধরে নেন যে প্রথম আলো.com, এই প্রথম আলো নামটা আমরা খুব সহজে উচ্চারণ করতে পারি, কিন্তু প্রথম আলোর বিপরীতে একটা যেটা হচ্ছে নাম্বার ভিত্তিক আইডেন্টিটি থাকে, যেটা কিনা আমরা উচ্চারণ করতে খুব পেইন হয়ে যাবে, 192.68.সামথিং, ওইটা আমরা মনে রাখতে পারি না, যার কারণে এটা একটা ডোমেইন নেম আছে, ঠিক আছে, একটা নাম আছে। আপনার যেরকম আলটিমেটলি নাসিমা নামটা যেরকম আমার কাছে খুব ইজিলি উচ্চারণ করতে পারি, এটা আমার জন্য যেরকম সহজ, আপনার আরেকটা আইডেন্টিটি আছে যেটা কিনা নাম্বার ভিত্তিক, এনআইডি কার্ডের নাম্বার, ঠিক আছে, ওইটা আমার জন্য কঠিন, ওইটা আমি মনে রাখতে পারি না। ইন দ্য সেম ওয়ে কম্পিউটার নেটওয়ার্কেরও প্রতিটা ডিভাইসের হয় তার নিজস্ব নাম থাকে, ঠিক আছে, ধরে নেন যে ল্যাপটপ, এটাই তার একটা নাম, ঠিক আছে, এটা আমি খুব সহজে বলতে পারি, কিন্তু তার আইপি অ্যাড্রেসটা কিন্তু আমি বলতে পারবো না। তার আইপি অ্যাড্রেসটা কি বলেন তো? তার আইপি অ্যাড্রেসটা হচ্ছে নাম্বার ভিত্তিক। ওকে, এই পার্থক্য হচ্ছে এই জায়গার মধ্যে, একটা নাম্বার ভিত্তিক আর একটা হচ্ছে লেটার ভিত্তিক, ঠিক আছে, বা আলফা নিউমেরিক ভিত্তিক। ওকে, সো গো টু দ্য নেক্সট, এইচটিটিপি হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। এই শুনেন, আপনারা আপনারা যে কলেজে যান, ঠিক আছে, কলেজে যান, কলেজে কিছু নিয়ম নীতি থাকে না? অবভিয়াসলি নিয়ম কানুন থাকে। ইন দ্য সেম ওয়ে আপনি যে ইন্টারনেট ব্যবহার করবেন, ইন্টারনেটে যে সার্ভারের কাছে কোনো একটা রিকোয়েস্ট করে যেটা হচ্ছে কোনো একটা সার্চ করে কিছু একটা রেজাল্ট পাবেন, সার্ভার যে আপনাকে সেই জিনিসটা প্রোভাইড করবে, তার জন্য অনেকগুলো নিয়ম নীতি দরকার আছে না, বা অনেকগুলো প্রোটোকলের দরকার আছে না? অবভিয়াসলি এইচটিটিপি হচ্ছে একটি নেটওয়ার্ক প্রোটোকল, ঠিক আছে, যা সাধারণত ইন্টারনেটে এইচটিএমএল বা হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ যেটা আছে, এই ডাটাকে ওয়েব সার্ভার এবং ক্লায়েন্ট কম্পিউটারের মধ্যে ডাটা আদান প্রদানের জন্য ব্যবহার করা হয়। খুব নরমাল ভাষায় আমি যদি বলি, ধরে নেন যে আপনি সার্ভার, ওকে, আপনি আপনার রেজাল্ট, এটা আপনি, এটা আপনি, এটা আপনি, এই যে এটা আপনি, আপনি হচ্ছে ক্লায়েন্ট, এই ক্লায়েন্ট, আপনি রেজাল্ট সার্চ করলেন, রেজাল্ট সার্চ করার সময় উপর দিয়ে এইচটিটিপিএস লেখা থাকে কিনা বলেন? হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউরড, অর্থাৎ প্রোটোকল দিয়ে বোঝায় নিয়ম নীতি, অর্থাৎ ইন্টারনেট ব্যবহার করে সকল নিয়ম নীতি এবং সকল ইথিক্স আপনি মেনটেন করে আপনি সার্ভারের কাছে আপনি আপনার রেজাল্ট খুঁজেছেন, সার্ভার আবার সেম ভাবে এইচটিটিপিএস দিয়ে আপনাকে একটা রেজাল্ট শো করে দিবে, ঠিক আছে। অর্থাৎ এটা দিয়ে বোঝায় আমরা যে ইন্টারনেট ব্যবহার করছি, আমরা ইন্টারনেটের প্রোটোকল ব্যবহার করছি, বা বলতে পারে যে সকল নিয়ম নীতি মেনটেন করে যেটা হচ্ছে বিভিন্ন জিনিস সার্চ করছে, যেগুলির সামনে যে এইচটিটিপিএস থাকে না, ওগুলি দেখবেন যে স্ক্যাম লিঙ্ক বা যেটা হচ্ছে স্প্যাম হয়ে থাকে আর কি, ওগুলির মধ্যে অ্যাক্সেস সবাই নিতে পারে না বা প্রতারণার শিকার হয়ে যায়। ওকে, সো এইচটিটিপিএস এটা আলটিমেটলি প্রোটোকলকে ইন্ডিকেট করে। ওকে, এইচটিটিপিএস হচ্ছে একটা নেটওয়ার্ক প্রোটোকল যা সাধারণত ইন্টারনেটে এইচটিএমএল
ডেটাকে ওয়েব সার্ভার এবং ক্লায়েন্ট কম্পিউটারের মধ্যে ডেটা আদান প্রদানের জন্য ব্যবহার করা হয়। ওকে, ওয়েব ব্রাউজার, ঠিক আছে, ওয়েব ব্রাউজার, ব্রাউজার দেখেছেন গুগল ক্রোম, তারপর হচ্ছে মোজিলা ফায়ারফক্স, ইউসি মিনি, এগুলি কি বলেন তো এক প্রকার অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার। এগুলির কাজ কি বলেন তো, এগুলোর মাধ্যমে আলটিমেটলি কি করা যায় বলেন তো। এই ওয়েব ব্রাউজার কি, এটা আপনার কতে আসবে, ফার্স্ট অফ অল এটা আপনার কতে আসবে। সার্চ ইঞ্জিন কি, এটা আপনার কতে আসবে। এমসিকিউ তে আপনাকে জিজ্ঞেস করবে নিচে কোনটি ওয়েব ব্রাউজার, সো নামগুলি আপনার মনে রাখা ইম্পর্টেন্ট, এগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। মোজিলা ফায়ারফক্স একটা ওয়েব ব্রাউজার, গুগল ক্রোম ওয়েব ব্রাউজার, ইন্টারনেট এক্সপ্লোরার ওয়েব ব্রাউজার, সাফারি ওয়েব ব্রাউজার, মোজাইক্স ওয়েব ব্রাউজার, নেটস্কেপ নেভিগেটর এটা ওয়েব ব্রাউজার, ইউসি মিনি, ওপেরা মিনি, এগুলো প্রত্যেকটা ওয়েব ব্রাউজার। আর সার্চ ইঞ্জিনের মধ্যে আমাদের সার্চ ইঞ্জিনে অলওয়েজ মাথায় রাখেন সার্চ ইঞ্জিনে .com থাকবে। হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল না হাইপার হয়ে মার্কআপ ল্যাঙ্গুয়েজ না সাকিবুল, আপনি দেখেন আপনার এই এইচটিটিপি পুনরূপ হচ্ছে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, ঠিক আছে, কিন্তু এই যে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল ইউজ হচ্ছে কোথায়, ইউজ হচ্ছে ইন্টারনেটে ইউজ হচ্ছে, আপনার যেটা হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটে ইউজ হচ্ছে। ওয়েবসাইটটা কিসের মাধ্যমে তৈরি হয়, HTML CSS এর মাধ্যমে। সো এটার কথা এখানে মেনশন করেছে যে HTML এর কোনো একটা ডেটাকে, ঠিক আছে, সে প্রোটোকল মেইনটেইন করে থাকে। সো আমাদের ওয়েব সার্ভার ওয়েবসাইটগুলি তো আলটিমেটলি HTML এর মাধ্যমে ক্রিয়েট করা, ঠিক না। সো সে কোথার মধ্যে নিয়ম নীতি মেনটেন করে রাখে, সে HTML এর উপর নিয়ম নীতি খাটায় আর কি, HTML এর যে ফাইলগুলো আছে। সার্চ ইঞ্জিনের মধ্যে আছে আমাদের google.com, ask.com, bing.com, biblica.com, এগুলি পর অলওয়েজ .com থাকবে সার্চ ইঞ্জিনগুলির মধ্যে। ওকে, সো এগুলো ডেফিনিশন কতে আসে, আর যেটা হচ্ছে এমসিকিউ আকারে এগুলো তো আসে, অবভিয়াসলি আসে। ওকে, সো ইউ শুড বি হ্যাপি। এই পেজটা আপনার যদি ইম্পর্টেন্ট, এখান থেকে অনেক কিছু এমসিকিউ আকারে আপনি পাবেন, ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আপনার ইম্পর্টেন্ট। ডোমেইন নেম, এখন ধরে নেন এনআইডি কার্ডের মাধ্যমে আপনাকে শনাক্ত করা যায়, কিন্তু সেটা অনেক কঠিন। কিন্তু আপনার যদি একটা নাম দিয়ে দেওয়া যেত, ধরে নেন যে সুমু নামটা দিয়ে দেওয়া যেত, তাহলে আপনাকে খুব সহজে মানুষ ডাকতে পারতো সুমু। কিন্তু আপনার যদি বিশাল বড় একটা নাম্বার থাকতো, তাহলে আপনাকে ডাকা অনেক কঠিন হতো। সো ইন্টারনেটে কানেক্টেড প্রতিটা ডিভাইসকে শনাক্ত করার জন্য, ঠিক আছে, আলটিমেটলি কি থাকে, আইপি অ্যাড্রেস থাকে। কিন্তু আইপি অ্যাড্রেস মনে রাখা অনেক কঠিন, যার কারণে আমরা এক প্রকার আলফা নিউমেরিক ঠিকানা ব্যবহার করি। আলফা নিউমেরিক দিয়ে বোঝায় অ্যালফাবেট এবং নাম্বারের সমন্বয় একটা ঠিকানা। যেমন প্রথম আলো .com, এটা একটা অ্যালফাবেট সমৃদ্ধ একটা ঠিকানা, ওই অ্যালফাবেট সমৃদ্ধ ঠিকানাটাকে আমরা ডোমেইন নেম বলে থাকি। ওকে, ইন্টারনেটে এক বা একাধিক আইপি অ্যাড্রেসকে শনাক্ত করার জন্য একটি অদ্বিতীয় আলফা নিউমেরিক ঠিকানা ব্যবহার করা হয়, যাকে ডোমেইন নেম বলা হয়। যেমন HTTPS, এটা তো আপনি জানেন, হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, এটা প্রোটোকল। AIUB.com, এই যে AIB আছে, এটা হচ্ছে ডোমেইন নেম। ওকে, বুঝতে পেরেছেন। আর এরপরে যেগুলো আছে এগুলো এক্সটেনশন এক্সট্রা। সো বাই দ্য ওয়ে, সো আমাদের ডোমেইন নেমের ইউজের কারণটা কি বলেন তো, আমরা যাতে খুব সহজে ওই নামটাকে সার্চ করতে পারি, কঠিন না হয়। আমাদের টপ লেভেল ডোমেইন নেম বা বিভিন্ন টাইপের ডোমেইন আছে, এখান থেকে আপনার একটা এমসিকিউ আসবে। ওকে, এখান থেকে আলটিমেটলি আপনার একটা এমসিকিউ আসবে, কি আসবে বলেন তো, এখান থেকে একটা এমসিকিউ আসবে। আপনাকে বলবে .net কোথায় ব্যবহার করা হয়, আপনি বলবেন যে নেটওয়ার্ক সার্ভিসে ব্যবহার করা হয়, এখানে এমসিকিউ আসে হবে নেটওয়ার্ক সার্ভিসে কোনটি ব্যবহার করা হয়, .net ব্যবহার করা হয়। ওকে, .com কোথায় ব্যবহার করা হয়, বাণিজ্যিক প্রতিষ্ঠানে .com ব্যবহার করা হয়। .edu কোথায় ব্যবহার করা হয়, শিক্ষা প্রতিষ্ঠানে .edu ব্যবহার করা হয়। .gov কোথায় ব্যবহার করা হয়, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে ব্যবহার করা হয়। .international কোথায় ব্যবহার করা হয়, আন্তর্জাতিক প্রতিষ্ঠানে ব্যবহার করা হয়। .mil কোথায় ব্যবহার করা হয়, প্রতিরক্ষা ব্যবস্থাপনা ব্যবহৃত হয়। .org কোথায় ব্যবহার করা হয়, অর্গানাইজেশন বা অলাভজনক প্রতিষ্ঠানের জন্য ব্যবহার করা হয়। বুঝতে পেরেছেন, এখান থেকে এমসিকিউ একটা দিয়ে দেয় সুন্দর করে। সো দেখেন aib.com.bd, এই যে .bd লেখা আছে, এই বিডি অনেকগুলো পিছন দিয়ে আপনি .bd, .india বা .us এরকম লেখা দেখেন। এই .bd, .us, .en, .cn বা .china এগুলো কি ইন্ডিকেট করে, কান্ট্রি কোডকে নির্দেশ করে। এগুলি কি বলেন তো, এগুলো হচ্ছে আমাদের কান্ট্রি কোড, এগুলো হচ্ছে আমাদের কান্ট্রি কোড। এগুলি কি বলেন তো আপনার কান্ট্রি কোড। এখান থেকে এমসিকিউর জন্য এই চারটা ইম্পর্টেন্ট। আর এই যে ডোমেইন নেম কাকে বলা হয়, এটা হচ্ছে আপনার কয়ের জন্য ইম্পর্টেন্ট। এটা কতে অলরেডি অনেক এক্সামে এসেছে, অনেক এক্সামে এসেছে। এরপরের যে প্রশ্নটা দেখাবো, ওই প্রশ্নটা যেটা হচ্ছে আপনার হাজার হাজার শত লক্ষ কোটি বার এক্সামে আসছে। ধরে নেন যে যদি 25 বার এক্সাম হয়, 25 বারের মধ্যে 12-13 বারই ওই প্রশ্নটা এসে পড়েছে। এই প্রশ্নটা হচ্ছে আমি দেখাচ্ছি, ওইটা পরে দেখাবো। এরপর আসেন ইউআরএল কি জানেন, একটা ওয়েবসাইটের পূর্ণাঙ্গ ঠিকানা, যেমন https www.aib.com, এই যে এই ওয়েবসাইটের যে পূর্ণাঙ্গ ঠিকানাটা আছে, এই ওয়েবসাইটের পূর্ণাঙ্গ ঠিকানাটাকে আপনার ইউআরএল বলা হয়। ইউআরএল এর পূর্ণরূপ হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ওকে, ইউনিফর্ম রিসোর্স লোকেটর, ইউআরএল, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ওকে, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। এখন একটা ওয়েবসাইটের পূর্ণাঙ্গ ঠিকানা কি বলা হয়, ইউআরএল বলা হয়। ঠিক আছে, এটা এমসিকিউ আকারে অনেকবার এসেছে, এটা কতেও আসছে, এমসিকিউ তো ছোটখাটো এমসিকিউ তো এটা দিয়ে দেয় যে ইউআরএল কি। ঠিক আছে,
সো এটা এমসিকিউ তে আসছে, কতেও আসছে, খুব মজার জিনিস এটা। সো ওয়েবসাইটের একক ঠিকানা কি, এটাও এমসিকিউ আকারে আসছে। ও মাই গড, ক্যান ইউ ইমাজিন, এটা কোন একটা বোর্ডে এমসিকিউ আকারে এসে পড়েছে যে আমাদের যেটা হচ্ছে ওয়েবসাইট এক ঠিকানা কি বলা হয়, ইউআরএল বলা হয়। একটা ইউআরএল এর তিনটা অংশ থাকে। ফার্স্ট অফ অল এই প্রোটোকল HTTPS থাকে, ডোমেইন নেম aib.com এটা থাকে, পিছন দিয়ে ফাইলের নেম বা এক্সটেনশন থাকতে পারে, যেমন হচ্ছে লগ ইন পেজের জন্য ডট মানে স্ল্যাশ দিয়ে লগ ইন লেখা থাকবে। সো ফাইল নেমও থাকবে আমাদের, এই তিনটাই থাকবে, 1 2 3 তিনটাই থাকবে। ওকে, ডান। সো ইউ শুড বি হ্যাপি হ্যাপি হ্যাপি। অ্যান্ড এই প্রশ্নটা আপনি একটু মার্ক করে রাখেন, এটা এক্সামে আসবেই। ওকে, এটা এক্সামে আসবেই। আপনাকে বলবে যে আইপি অ্যাড্রেস থেকে ডোমেইন নেম ব্যবহার করা সুবিধাজনক কেন, কারণ আইপি অ্যাড্রেসটা নাম্বার ভিত্তিক, ডোমেইন নেমটা হচ্ছে আমাদের অ্যালফাবেট ভিত্তিক বা লেটার ভিত্তিক। কারো নাম আপনি যেটা হচ্ছে নাম্বার দিয়ে মনে রাখতে পারবেন না, কিন্তু কারো নাম আপনি যেটা হচ্ছে লেটারে মনে রাখতে পারবেন। আইপি অ্যাড্রেস নাম্বার দ্বারা লিখিত, আইপি অ্যাড্রেসের জন্য সংখ্যা মনে রাখা কষ্টকর, তাই আইপি অ্যাড্রেসকে সহজে ব্যবহারযোগ্য ইংরেজি অক্ষরের নাম ব্যবহার করে, যাকে বলা হয় ডোমেইন নেম। যেমন অ্যাড্রেস 166.112.202, এটা অনেক কঠিন না মনে রাখা, 0.1333, এটা মনে রাখা অনেক কঠিন না। এটা পরিবর্তে anything.com এরকম একটা ডোমেইন নেম আমরা ইউজ করতে পারি। এই ডোমেইন নেমটা কিন্তু মনে রাখা আমাদের জন্য ইজি। এনিথিং লিখে সার্চ দিলে যেটা হচ্ছে anything.com এসে যাবে। সো ডোমেইন নেমকে অনেক কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়, যাতে কেউ এই অন্য নামটা না, মানে এই নামটা সেম নামটা না পায়। দেখেন প্রথম আলো .com যদি সেম নাম যদি 10 জন পেয়ে যেত, তাহলে প্রথম আলোর বিজনেসে অনেক ক্ষতি হতো, বা অনেক প্রকার বলা যেতে পারে যে মিস নিউজ জেনারেট হতো। সো এই জন্য এই ডোমেইন নেমটাকে নিয়ন্ত্রণ করা অনেক ইম্পর্টেন্ট। সেম টাইপের যেটা হচ্ছে নেম 2 জনের বা 3 জনের হবে না, বা অনেক জনের হবে না। যে পদ্ধতিতে ডোমেইন নেমকে নিয়ন্ত্রণ করা হয় তাকে ডিএনএস বলা হয়, বা ডোমেইন নেম সিস্টেম বলা হয়। ওকে, এটা আপনার কতে এসে পড়েছে, কতে এসে পড়েছে, এটা আপনার কতে এসে পড়েছে। ওকে, ডান। ওয়েবসাইট বা ওয়েব পেজকে দুই ভাগে ভাগ করতে পারি, একটাকে বলা হয় স্ট্যাটিক ওয়েবসাইট, একটা হচ্ছে আমাদের ডাইনামিক ওয়েবসাইট। স্ট্যাটিক ওয়েবসাইটটা আমাদের শুধুমাত্র HTML এর সম্বন্ধে তৈরি করা হয়, HTML এর মাধ্যমে তৈরি করা হয়, সাথে মাঝে মাঝে CSS ও ইউজ করা যেতে পারে আকর্ষণীয় করার জন্য। আর ডাইনামিক ওয়েবসাইটটা HTML, PHP, ASP, JSP এগুলো সমন্বয়ে তৈরি করা হয়। স্ট্যাটিক এবং ডাইনামিক ওয়েবসাইটের মাঝখানে যে বেসিক পার্থক্যটা, এটা আপনাকে বুঝতে হবে। স্ট্যাটিক ওয়েবসাইটটা স্থির থাকে, ডাইনামিক ওয়েবসাইটটা যেটা হচ্ছে গতিশীল থাকে। ডাইনামিক ওয়েবসাইটটার মধ্যে আমাদের ডেটাবেস কানেক্টেড অবস্থায় থাকে, ঠিক আছে। এখন আপনি বলতে পারেন যে ভাই স্থির থাকে এবং নড়তে থাকে, মানে বুঝলাম না। দেখেন অনেক ওয়েবসাইটের মধ্যে ঢোকার পর আপনি দেখেন না এই ওয়েবসাইট থেকে আর কি কোথাও কিছু মুভ করা যায় না বা আপডেট হয় না, জাস্ট ফিক্সড ওয়েবসাইট, জাস্ট আপনি পড়তে পারছেন, সবকিছু পড়তে পারছেন, বইয়ের মতো রিডিং পড়তে পারছেন, কোনো পরিবর্তন করতে পারছেন না বা কিছুই করতে পারছেন না, ওই ওয়েবসাইটগুলিকে বলা হয় স্ট্যাটিক ওয়েবসাইট। কিন্তু ধরে নেন যে আপনি একটা ওয়েবসাইট পেলেন যেটার মধ্যে আপনি লগ ইন করতে পারছেন, কন্টিনিউয়াসলি আপনার ভ্যালু আপডেট হচ্ছে, বা কন্টিনিউয়াসলি ইউজাররা কানেক্ট হচ্ছে, এবং তার ডেটাবেস বা যেখানে সে তথ্যগুলো জমা রাখে সেই ডেটাবেসটা আস্তে আস্তে আপডেট হচ্ছে। আপনি ধরে নেন যে ফেসবুকের কথা, ফেসবুকে আপনি একটা পোস্ট করলেন, পোস্টটা যেটা হচ্ছে কি সুন্দর করে আপডেট হয়ে গেল, এবং যেটা হচ্ছে আপনি মনে করলেন যে না আমি পোস্টটা ভুল করেছি, একটু এডিট করে আবার আপডেট করি, সো আপনি এডিট করে আবার আপডেট করতে পারলেন। সো এই টাইপের ওয়েবসাইটগুলো হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট, যেগুলোর মধ্যে আপনি কন্টিনিউয়াসলি বিভিন্ন জিনিস চেঞ্জ করতে পারবেন, সেগুলো হচ্ছে আপনার ডাইনামিক ওয়েবসাইট। আর যেগুলি কিনা স্ট্যাটিক বা ফিক্সড, ওগুলি তো স্ট্যাটিক বা ফিক্সড, ঠিক আছে, ওগুলির মধ্যে আপনি কোনো প্রকার পরিবর্তন আনতে পারবেন না, কোনো প্রকার পরিবর্তন আনতে পারবেন না। ওকে, ডান। সো ওয়েবসাইটের কাঠামো, এখান থেকে আপনার প্রশ্ন আসে। এখান থেকে আপনার প্রশ্ন আসে যে ট্রি বা হায়ারার্কিক্যাল কাঠামো, ওয়েব লিঙ্ক বা নেটওয়ার্ক কাঠামো চিত্র আঁকতে হবে, সিকোয়েন্স বা লিনিয়ার কাঠামো চিত্র আঁকতে হবে, হাইব্রিড বা কম্বিনেশন নেটওয়ার্কের চিত্র আঁকতে হবে। চিত্রকে আমি লিখে দিই। ট্রি কাঠামো হচ্ছে সামথিং লাইক দিস, এই যে এরকম একটা মানে ওয়েবসাইটে একটা হোম পেজ থাকে, হোম পেজ, এখান থেকে আপনি চাইলে বাদ বাকি 3টা পেজে সুন্দর করে চলে যেতে পারবেন। ওকে, ধরে নেন যে একটা লগ ইন পেজ, আর একটা যেটা হচ্ছে অ্যাবাউট আস পেজ, একটা হচ্ছে কন্ট্যাক্ট আস পেজ। এই যে লগ ইন পেজ, এখানে আবার 2টা পেজ আছে ধরে নেন, একটা ধরে নেন যে রেজিস্ট্রেশন পেজ, আর একটা হচ্ছে যেটা হচ্ছে স্টুডেন্ট লগ ইন পেজ। অ্যাবাউট আস পেজের মধ্যে 2টা পেজ আছে, ধরে নেন যে একটা হচ্ছে ধরে নেন যে ব্রাঞ্চ, আর একটা হচ্ছে মানে স্টোরি, এতটুকু আর কি। এভাবে যে ডায়াগ্রামটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ট্রি কাঠামো। এটা কি বলেন তো? এটা হচ্ছে আমাদের ট্রি কাঠামো। ওকে, এটা আমাদের ট্রি স্ট্রাকচার। আর ওয়েব লিঙ্ক বা নেটওয়ার্ক কাঠামোটা খুবই ইজি। এই ওয়েব লিঙ্ক বা নেটওয়ার্ক কাঠামোতে হচ্ছে কি প্রত্যেকটা ওয়েব পেজ একে অপরের সাথে কানেক্টেড অবস্থায় থাকে। ধরে নেন 4টা ওয়েব পেজ, এই 4টা ওয়েব পেজ প্রত্যেকের সাথে এইভাবে কানেক্টেড অবস্থায় থাকবে। এটাই হচ্ছে আপনার ওয়েব লিঙ্ক বা নেটওয়ার্ক কাঠামো। এটা হচ্ছে আপনার নেটওয়ার্ক কাঠামো বা ওয়েব লিঙ্ক কাঠামো। ওকে, সিকোয়েন্স বা লিনিয়ার কাঠামো, লিনিয়ার কাঠামোটা অনেক সুন্দর। এই যে এভাবে একটা পেজের সাথে এই পেজটা, এখান থেকে এই পেজে আপনি নেক্সটে ক্লিক করলে নেক্সটে চলে যাবেন, লিনিয়ার।
এক করে নেক্সটে ক্লিক করলে আবার আরেকটা পেজ চলে যাবেন, নেক্সটে ক্লিক করলে আবার আপনি সামনে পেজ চলে যাবেন, আবার আপনি প্রিভিয়াসে ক্লিক করলে ব্যাক আসবেন, আবার প্রিভিয়াসে ক্লিক করলে ব্যাক আসবেন, আবার প্রিভিয়াসে ক্লিক করলে ব্যাক আসবেন। এই টাইপের স্ট্রাকচারের যে ওয়েবসাইট গুলো আছে এদেরকে আমরা ডাকি হচ্ছে লিনিয়ার কাঠামো। কি ডাকি বলেন তো? লিনিয়ার কাঠামো বা লিনিয়ার স্ট্রাকচার। এছাড়াও আমাদের আছে হাইব্রিড কম্বিনেশন। হাইব্রিডটা হচ্ছে অনেকগুলো মানে কম্বাইন করে ক্রিয়েট করা হয়। সাপোজ আমি এখানে একটা ট্রি আঁকলাম, ট্রি এর শাখা প্রশাখার মতো ছড়িয়ে ছিটিয়ে দিই, এই যে দেখেন একটা ট্রি এঁকেছি। এই ট্রি এর এই মাথার থেকে আমি কি করলাম, সুন্দর করে এটাকে এখান থেকে ওয়েব লিঙ্ক করে দিলাম। ধরে নেন যে এই যে এখানে একটা ওয়েব লিঙ্ক বা নেটওয়ার্ক কাঠামো ক্রিয়েট করে দিলাম, নেটওয়ার্ক কাঠামো ক্রিয়েট করলাম। আবার এখান থেকে আমি কোনো কারণ ছাড়াই যেটা হচ্ছে সুন্দর করে একটা লিনিয়ার কাঠামো ক্রিয়েট করে দিলাম। লেটস এই যে একটা লিনিয়ার কাঠামো তৈরি করে দিলাম। এরকম আপনি এই যে তিনটা কাঠামো যে পড়িয়েছি, তিনটা কাঠামোকে আপনি যখন এরকম মিক্স করে কোনো একটা কাঠামো তৈরি করবেন, সেই কাঠামোটা হবে আপনার হাইব্রিড বা যেটা হচ্ছে কম্বিনেশন কাঠামো। এগুলো টপোলজি না, টপোলজি আলাদা বিষয়, টপোলজি নেটওয়ার্কের ক্ষেত্রে হয়। আর যেটা হচ্ছে স্ট্রাকচার, ওয়েবসাইটের স্ট্রাকচার তো ওয়েবসাইটের জন্য হয়, ঠিক না? এই দেখেন আপনার একটা যেটা হচ্ছে হোম পেজ থেকে এরকম শাখা প্রশাখার মধ্যে মতো কি করেছে, ওয়েব পেজগুলো ছড়িয়ে ছিটিয়ে স্ট্রাকচারে আছে। এটা হচ্ছে আপনার ট্রি বা হায়ারার্কিক্যাল কাঠামো। ওকে, আর এই যে প্রত্যেকটা যেটা হচ্ছে প্রত্যেকটা মানে ওয়েব পেজ প্রত্যেকটার সাথে যে কানেক্টেড অবস্থায় আছে, এটা হচ্ছে আপনার নেটওয়ার্ক কাঠামো। আবার দেখেন সিরিয়াল অনুযায়ী এভাবে নেক্সট 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 করে আপনি এই ওয়েব পেজে পৌঁছালেন, প্রিভিয়াস করে আবার প্রথম পেজে পৌঁছাতে পারবেন। এরকম এরকম সরলরৈখিক যে কাঠামোটা আছে এটাকে আমরা লিনিয়ার কাঠামো বলে থাকি, লিনিয়ার কাঠামো বলে থাকি। ওকে, আবার দেখেন একটা ট্রি স্ট্রাকচারের মধ্যে এখানে আমি একটা ওয়েব লিঙ্ক কাঠামো করেছি, এখানে একটা লিনিয়ার কাঠামো করেছি, মিক্স করে কিছু একটা তৈরি করেছি। এটা হচ্ছে আপনার হাইব্রিড বা কম্বিনেশন কাঠামো। এটা কি বলেন তো? আপনার হাইব্রিড বা কম্বিনেশন কাঠামো। This is your hybrid structure. Hybrid structure. Okay, done. So you should be happy. ওখান থেকে একটা প্রশ্ন আসে, মাঝে মাঝে চিত্র দিয়ে বলে যে এটা কি কাঠামো, এটা কি কাঠামো আস করে। সো বাই দ্য ওয়ে, ওয়েবসাইট পাবলিশিং, এখান থেকে আপনার প্রশ্ন আসে। সো এগুলো আপনার ঘোরাঘতে আসবে। সো ওয়েবসাইট পাবলিশিং কি বলেন তো? আপনি যেটা ওয়েব পেজ তৈরি করতেছেন বা একটা ওয়েবসাইট তৈরি করতেছেন, এই ওয়েবসাইটটাকে আপনি আপনার নিজের কাছে রেখে দিবেন, নাকি দুনিয়ার সব মানুষ দেখতে পারে তার জন্য সবার জন্য উন্মুক্ত করে দিবেন? সবার জন্য উন্মুক্ত করে দিতে হবে। আপনার সবার জন্য টিভি যেরকম দেখেন না, আপনি একটা প্রোডাক্ট ধরে নেন যে আমি একটা বিস্কিট বের করেছি, এটা যাতে সবার মাঝখানে ছড়িয়ে যায় তার জন্য আমি কি করি, টিভি কোম্পানির কাছে যাই, গিয়ে তার কাছে অ্যাডভার্টাইজমেন্টটা জমা দিই, টিভি কোম্পানি সেটাকে অ্যাডভার্টাইজমেন্ট করে পুরো বাংলাদেশ ব্যাপী ছড়িয়ে দেয়। ইন দ্য সেম ওয়ে, এই ওয়েব পেজগুলি তৈরি করার পর সেটাকে মানে পাবলিশ করার জন্য সেটাকে একটা ওয়েব সার্ভারে হোস্টিং করাতে হবে বা ওয়েব সার্ভারে জমা দিতে হবে। তাহলে ওয়েব সার্ভারে যখন জমা করে রাখবেন তখন মানুষ সার্চ করলেই এই ওয়েবসাইটটাকে খুঁজে পাবে, ঠিক আছে? সো একটা ওয়েব পেজ তৈরি করার পর তার সার্ভারে হোস্টিং করাকে বলা হয় ওয়েবসাইট পাবলিশিং। সেটাকে কি বলা হয়? ওয়েবসাইট পাবলিশিং বলা হয়। সো এটা আসবে আপনার কতে। ওকে, এটা আসবে আপনার কতে। ওকে, কতে আসবে। ওকে, এখন একটা ওয়েবসাইট পাবলিশ করার জন্য অনেক কিছু করতে হয়, ঠিক আছে? ওয়েবসাইট পাবলিশ করার জন্য ফার্স্ট অফ অল আপনাকে একটা ডোমেইন নেম রেজিস্ট্রেশন করতে হয়, অর্থাৎ সুন্দর করে ওয়েবসাইটের একটা নাম নির্বাচন করতে হয় এবং নির্বাচন করে সেই ডোমেইন সেটাকে রেজিস্ট্রেশন করতে হয়। এরপর 2 নাম্বার জিনিস হচ্ছে আপনাকে যেটা করতে হবে, ওই ওয়েবসাইটটাকে ডেভেলপ করতে হবে এবং আস্তে আস্তে ডিজাইন করে তুলতে হবে। করার পর আপনার ডিজাইন করা শেষ, সবকিছু করা শেষ, এরপর আপনি হোস্টিং করে দিতে হবে। ওকে, 3 সামথিং লাইক দিস। আপনি একটা দোকান, ঠিক আছে? নাবিল, আপনি 6 ঘন্টা পর ক্লাসে ঢুকেছেন। 6 ঘন্টা মানে দ্যাট মিনস আমরা এর আগে 4টা ক্লাস নিয়েছি, 4টা ক্লাস কমে হলো 5 ঘন্টা বা 5.5 ঘন্টা হয়ে গেছে। তো দেখেন আপনাকে 1 নম্বরে কি করতে হবে, ডোমেইন নেম রেজিস্ট্রেশন করতে হবে। ধরে নেন আপনি একটা দোকান দিলেন, দোকানের প্রথমে কি করেন, উপরে নামটা লিখে রাখেন, দোকানের নাম। সো ইন দ্য সেম ওয়ে আপনি একটা ওয়েবসাইটকে মেক করে পাবলিশ করবেন, সো তার জন্য আপনাকে কি করতে হবে বলেন তো? আগে ডোমেইন নেম রেজিস্ট্রেশন করতে হবে। ওকে, এরপর আপনি কি করেন বলেন তো? দোকান ডিজাইন করেন ভিতরে। ইয়েস, আপনাকে ইন দ্য সেম ওয়ে ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট করতে হবে। করার পর আপনি যেটা হচ্ছে এরপরে কি করেন বলেন তো? এটাকে যেটা হচ্ছে সুন্দর করে ওপেন করেন বা যেটা হচ্ছে এটাকে সবার সামনে উন্মুক্ত করে দেন, ঠিক আছে? দ্যাট মিনস ওয়েব হোস্টিং করতে হবে আপনাকে, অর্থাৎ ওয়েব সার্ভারে জমা দিতে হবে যাতে সবাই এটাকে সার্চ করে খুঁজে পেতে পারে। ওকে, সবকিছু করার পর এবার আপনি অ্যাডভার্টাইজমেন্ট করতে থাকেন যে আমার দোকানের মধ্যে আজকে আসলে 40% ডিসকাউন্ট। সো এরপরে 4 নম্বর স্টেপটা হচ্ছে ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনে যুক্ত করা। সার্চ ইঞ্জিনে কেন যুক্ত করবো? যাতে প্রচারমুখী হয় সেই জন্য। সো আমি একটা ওয়েবসাইটকে প্রচারমুখী করার জন্য সেটাকে সার্চ ইঞ্জিনে যুক্ত করে দিব। দ্যাটস ইট। এই 4 ধাপেই যেটা হচ্ছে একটা ওয়েবসাইট পাবলিশড হয়, ঠিক আছে? দেখেন আইসিটি বেসিক টু অ্যাডভান্স কোর্স, এটা সম্বন্ধে আমি আপনাদেরকে বারবার বলেছি, কোর্সটা নিয়ে নেন, বেটার হবে আপনার জন্য। কারণ আপনি টাকা পে করে যেটা হচ্ছে ধুমেয়া পড়ে ফেলেন 4 মাস, আপনার আইসিটির ভেজাল মুক্ত হয়ে যাবেন। আপনারা কি মানে কাঁধের মধ্যে বোঝা রাখতে পছন্দ করেন নাকি বোঝা নামাতে পছন্দ করেন? যদি বোঝা নামাতে পছন্দ করেন তাহলে কোর্স নিয়ে এখনই পড়া শুরু করে দেন। ওকে,
90টা ক্লাস 1.5 ঘন্টা করে, 90 প্লাস ক্লাস ম্যাটেরিয়াল, 120 প্লাস সিকিউ সলভিং, 1200 প্লাস এমসিকিউ সলভিং, 10টা পরীক্ষা অ্যানসারিং বুক মার্কিং, তারপর এই টেস্ট পেপার, বিশেষ ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান, টেস্ট পেপার সলভিং, সবকিছু মিলে আমরা 1399 টাকা কোর্স ফি রেখেছি। বাট জানুয়ারি মাস শেষ, যদিও জানুয়ারি মাসের পর আমি এটা দেওয়ার কথা ছিল না, তবু আমি যেটা হচ্ছে আজকের জন্য 799 টাকা দিয়ে আমি আপনাদেরকে কোর্সটা দিব। এটা বেসিক টু অ্যাডভান্স কোর্স, বেসিক টু অ্যাডভান্স কোর্স, ওকে। আর এটা যেটা আছে এটা হচ্ছে আমাদের লিভ নিয়েন না, লিভ নিয়েন না, লিভ নিয়েন না, শুনে নেন কথাটা। এটা হচ্ছে রিভিশন কোর্স। রিভিশন কোর্সটা যে যত দ্রুত পারেন কিনে নেন, মাত্র 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 299 টাকা রাখছি, এই কোর্সটা নিয়ে নেন, ঠিক আছে। সো 1 মাস থেকে ক্লাসটা স্টার্ট, 15টা ক্লাস 3 ঘন্টা করে, 20 প্লাস ক্লাস ম্যাটেরিয়াল, 20টা আর্কাইভ ক্লাসের অ্যাক্সেস এবং 5টা এক্সাম এবং ই টেস্ট পেপার ফ্রি পাবেন। 699 টাকা কোর্স ফি। বাট আজকে নিলে আপনার জন্য অনলি 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 299 টাকা। সো কোর্স নিতে এবং পিডিএফ নিতে, পিডিএফ কালেক্ট করতে বা কোর্স নিতে আপনাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে 01767333701। ক্লাসে কে কে আছেন দেখি তো।